আরাফ, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতাছস। ওই বুড়া টাকা দিতে পারে নাই, দোকান তো আমরা ভাঙবই। তোকে আমি 2 দিন সময় দিছিলাম রঞ্জু। রহমত চাচার মাইয়া হাসপাতালে, দোকান ভাঙার সাহস তুই পেলি কই থেকে? রঞ্জু রাগে আরাফকে মারতে যাবে, আরাফ সাথে সাথে রঞ্জুকে লাথি মেরে ফেলে দিল। আরিফা গাড়ি থেকে নেমে রেগে বলল, রাস্তার মাঝখানে এসব কি ফাজলামি শুরু করেছিস তোরা? মানুষের কি শান্তিতে যাওয়ার কোনো অধিকার নেই? আরিফার গলার আওয়াজ শুনে আরাফ থমকে গেল। আরাফ আরিফার দিকে রাগে তাকিয়ে বলল, চোখ থাকতে কি অন্ধ নাকি আপনি ম্যাম? দেখতে পাচ্ছেন না ঝামেলা চলছে? এটা বস্তির রাস্তা, আপনার বাবার কেনা রাস্তা না যে এসি গাড়িতে করে নবাবের মতো যাবেন। আরিফা, চল, এই বখাটে ছেলেদের সাথে কথা বলে লাভ নেই। মুখ সামলে কথা বলবি। কত টাকা পায় ও তোর কাছে? মা, 5,000 টাকা পায়। আমার মাইয়াটা হাসপাতালে, তাই টাকা দিতে পারি নাই। আরিফা ব্যাগ থেকে 5,000 টাকা বের করে রঞ্জুর মুখে ছুঁড়ে মেরে বলল, এই নে তোদের টাকা, আর কোনোদিনও এই চাচার দোকানে আসবি না। টাকাটা তুলে নাও রঞ্জু, আর আপনার এই দয়ার টাকা আমাদের লাগবে না। এই টাকাটা নিয়ে যান। তোর মতো ফালতু মেকানিক টাকা কোথা থেকে দিবি? চুরি করে? আরিফার কথা শুনে আরাফ রাগে হাত মুঠো করে নিল। আরাফ রেগে বলল, হ্যাঁ, আমরা চুরি করি। বড়লোক বলে যা খুশি বলার অধিকার আপনার নাই। আপনার টাকা আপনার কাছে রাখেন। আরিফা রাগে গাড়িতে উঠে চলে গেল। আরাফ এক দৃষ্টিতে গাড়ি যাওয়ার দিকে তাকিয়ে রইল। রাতে আরিফা বারান্দায় দাঁড়িয়ে কফি খাচ্ছে। হঠাৎ ফোন বেজে উঠল। কল রিসিভ করতে ডাক্তার বলল, আরিফা, আরাফের অবস্থা তো ভালো না। কি হয়েছে ওর? রঞ্জুর লোকজনের সাথে আবার মারামারি করছে, হাতে মারাত্মক কূপ লাগছে, রক্ত পড়ছে অনেক। আরিফা কথা না বাড়িয়ে কল কেটে তাড়াতাড়ি করে শাল জড়িয়ে বেরিয়ে পড়ল। বস্তিতে আরাফের টিনের ঘরের সামনে গিয়ে দরজা খুলতেই দেখে আরাফ খালি গায়ে বসে আছে আর হাত দিয়ে রক্ত পড়ছে। আরিফা দৌড়ে গিয়ে বকা দিয়ে বলল, আরাফ, এইসব কি করছিস তুই? আরাফ আরিফাকে দেখে চমকে গেল। আরাফ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি এত রাতে এখানে কেন এসেছেন? কেউ দেখলে কি ভাববে? আমার কারো ভাবনি কিছু যায় আসে না। তোরা এই সাহস কিভাবে হয়? তোর এই সাহস কিভাবে হয় এই গুন্ডাদের সাথে মারামারি করার? আমার কিছু হইলে আপনার কি? আপনি তো আজ সকালেই বললেন আমি বখাটে ফালতু ছেলে। আরাফের মুখে এমন কথা শুনে আরিফা আর নিজেকে ধরে রাখতে পারল না। আরিফা আরাফকে শক্ত করে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠে বলল, তুমি কেন বলছো না আরাফ? তোমাদের রক্তাক্ত দেখলে আমার দম বন্ধ হয়ে আসে। তুমি মরে গেলে আমি কি নিয়ে বাঁচবো? আরাফ আরিফার চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু দিয়ে বলল, এত সহজে মরবো না। আমার সিনিয়র বউকে এখনো অনেক জ্বালানোর বাকি আছে। একদম ফাজলামি করবি না। সকালে সবার সামনে ওইভাবে অপমান কেন করলে? তোমার একটুও কি মায়া হয় না আমার জন্য? আপনি তো শুরু করলেন। আমার বন্ধুদের সামনে আমার ইজ্জত নাই। কিসের ইজ্জত? 19 বছরের একটা পিচ্চি ছেলে তুমি, আমার বর, আমার হাজবেন্ড তুমি, আর তোমাকে ওই গুন্ডাদের হাতে মার খেতে দেখলে আমার কলিজা ছিঁড়ে যায়। তুমি বোঝো না? আমি আর এইসব লুকিয়ে রাখতে চাই না, আমি সবাইকে বলে দেব। আরাফ আরিফাকে ছেড়ে দিয়ে একটু দূরে গিয়ে বলল, কি বলবেন সবাইকে? যে আপনি আমার থেকে 7 বছরের ছোট একটা বস্তির মেকানিককে বিয়ে করছেন? আপনার হাই প্রোফাইল পরিবার আর অফিস মেনে নিবে? আমার কাউকে দরকার নেই। তুমি আমার পাশে থাকলে আমার কিচ্ছু লাগবে না। কিন্তু আমার তো লাগবে। আমি চাই না আমার জন্য আপনার ক্যারিয়ার আর সম্মান নষ্ট হোক। আমি যেদিন নিজের পায়ে দাঁড়াবো সেদিন সবার সামনে আপনার হাত ধরবো। কবে দাঁড়াবে তুমি? নিজের সব টাকা তো ওই চাচার মেয়ের জন্য দিয়ে দিলে। সকালে টাকাটা দিতে দিলে তোমার এই অবস্থা হইতো না। আমি গরিব হতে পারি, বাট আমার আত্মসম্মান আছে। আপনার টাকা দিয়ে আমি কারো উপকার করতে চাই না। আরিফা রাগে দরজার দিকে যেতে নিলে আরাফ এক টানে আরিফাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, রাগ করছেন কেন? আমি কি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছি? ছাড়ো আমাকে, লাগছে আমার। ছাড়ার জন্য তো ধরি নাই। সারাদিন পর বউকে কাছে পেয়েছি, একটু আদর তো করতেই পারি। আরাফ আরিফার ঘাড়ে মুখ গুজে দিলে আরিফা চোখ বন্ধ করে নিল।
আরিফার সব রাগ পানি হয়ে গেল। আরিফা বলে উঠল, তোর হাত থেকে রক্ত পড়ছে, আগে ব্যান্ডেজটা করতে দাও আমাকে। রক্ত পড়ুক, আপনার স্পর্শ পেলে আমার সব ব্যথা ভালো হয়ে যাবে। আরিফা আরাফকে বিছানায় বসিয়ে যত্ন করে ফার্স্ট এইড বক্স দিয়ে ব্যান্ডেজ করে দিল। আরাফ আরিফার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, আপনাকে শাড়িতে অনেক সুন্দর লাগছে। অফিসে এই শাড়ি পরে গিয়েছিলেন? হ্যাঁ, কেন তোমার জেলাসি হচ্ছে? হবে না, আমার বউ এত সেজে গুজে অফিসে যায়, আর ওই বস ফাহাদ বেটা ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। আমার তো মনে চায় ওর চোখ দুইটা তুলে ফেলি। ফাহাদ আমার বস, ওর সাথে প্রফেশনাল সম্পর্ক ছাড়া আর কিচ্ছু নাই। তুমি ফালতু কথা বলবা না। আমি ছেলে মানুষ, কোন ছেলে কোন নজরে তাকায় আমি ভালো বুঝি। আপনি ওর থেকে দূরে থাকবেন বলে দিলাম। আচ্ছা, থাকবো। আমি যাই, এখন অনেক রাত হয়েছে। আজ রাতে থেকে যান না আমার সাথে। পাগল হয়েছো? মা টের পেলে আমাকে বাসা থেকে বের করে দেবে। আরিফা আরাফের গালে হাত বুলিয়ে দিয়ে চলে গেল। আরাফ বিছানায় শুয়ে পড়লো আর ভাবতে লাগলো। এই গরিব পরিচয় নিয়ে আপনাকে বেশি দিন ধরে রাখতে পারবো না আরিফা। আমাকে আমার আসল জায়গায় ফিরতে হবে আপনার সম্মান বাঁচানোর জন্য। সকালবেলা আরিফা রেডি হয়ে ডাইনিং টেবিলে নাস্তা করতে বসলো। আরিফার মা নাজমা বেগম মুখ কালো করে বসে আছে। নাজমা বেগম রেগে বলল, তোর কি কোনো আক্কেল হবে না আরিফা? বয়স তো 26 পার হয়ে গেল, আর কতদিন এইভাবে অবিবাহিত হয়ে ঘরে বসে থাকবি? মা প্লিজ, সকালবেলা শুরু করবা না। আমার অফিসের মিটিং আছে, আমাকে শান্তিতে একটু খেতে দাও। শান্তি তো তুই আমাদের হারাম করে দিচ্ছিস। তোর বয়সী সব মেয়েদের বাচ্চা কাচ্চা হয়ে স্কুলে যায়, আর তুই শুধু ক্যারিয়ার করে নিজের জীবন শেষ করছিস। কাল তোর খালা একটা ছেলের ছবি পাঠিয়েছে, ছেলেটা কানাডায় থাকে। তুই আজ অফিস থেকে এসে ছবিটা দেখবি। আমি কোনো ছবি টবি দেখতে পারবো না, আমার এখন বিয়ের কোনো চিন্তা নাই। তোর চিন্তা নাই, কিন্তু আমাদের তো আছে। পাড়াপড়শি যা তা কথা শোনাচ্ছে। তুই কি কাউকে পছন্দ করিস নাকি? অফিসের ওই যে তোর বস ফাহাদ, ছেলেটা তো অনেক ভালো, তোকে কত পছন্দ করে। মায়ের মুখে ফাহাদের নাম শুনে আরিফা রাগে হাতে দুটি টেবিলে ছুঁড়ে মারলো। আরিফা রেগে বলল, ফাহাদকে তোমার এত ভালো লাগলে তুমি গিয়ে বিয়ে করো। আমার সামনে আর কখনো ওই ফালতু লোকটার নাম নিবে না। আরিফা ব্যাগ নিয়ে হনহন করে বাসা থেকে বের হয়ে গেল। অফিসে গিয়ে নিজের ডেস্কে বসতেই ফাহাদ চলে আসলো। ফাহাদ হেসে বলল, গুড মর্নিং আরিফা। আজ তো আমাদের কোম্পানির অ্যানুয়াল পার্টি, তুমি তো আসছো তাই না? গুড মর্নিং স্যার। হ্যাঁ আসবো, তবে আমি বেশিক্ষণ থাকতে পারবো না। এমন করলে তো হবে না আরিফা, তুমি এই কোম্পানির সবচেয়ে ব্রিলিয়েন্ট প্রজেক্ট ম্যানেজার। আর শোনো, পার্টির জন্য আমি তোমার জন্য স্পেশাল একটা শাড়ি এনেছি, এইটা পরে আসবা আজ। ফাহাদ একটা শপিং ব্যাগ আরিফার ডেস্কে রাখলো। আরিফা বিরক্ত হয়ে ব্যাগটা ফাহাদের দিকে এগিয়ে দিয়ে বলল, সরি স্যার, আমি অন্যের দেওয়া শাড়ি পরি না। আমার নিজের শাড়ি আছে, আর আপনার সাথে আমার সম্পর্ক শুধু অফিসিয়াল। এর বাইরে এই ধরনের গিফট দেওয়াটা আমার একদম পছন্দ না। কেমন আরিফা, তুমি এখনো আগের মতোই জেদি রয়ে গেলে। আমরা তো এক সময়। স্যার, পুরনো কথা অফিসে না তোলাই ভালো। আপনি এখন যেতে পারেন, আমার অনেক কাজ আছে। ফাহাদ রাগে দাঁত কামড়ে সেখান থেকে চলে গেল। নীলা এসে আরিফার পাশে দাঁড়িয়ে বলল, এই লোকটা তো বেহা কেন রে? তোকে এখনো পাওয়ার আশা ছাড়লো না। ভালো লাগে না নীলা, মন চায় চাকরিটা ছেড়ে দিই, কিন্তু পরিবারের যে অবস্থা, বাবা রিটায়ার্ড পার্সন, এখন চাকরি ছাড়লে না খেয়ে মরতে হবে। বাদ দে ওই ফালতু লোকের কথা। আচ্ছা শোন, আজ পার্টিতে তো তুই যাবি, আরিফ কিছু বলবে না তো? ওকে আমি জানাই নাই, জানালে আবার মাথা গরম করবে। এমনিতেই ফাহাদকেও দু চোখে দেখতে পারে না। ওইদিকে বস্তির গ্যারেজে আরাফ একটা গাড়ির ইঞ্জিন ঠিক করছে। আরাফের সারা মুখে আর হাতে কালি মাখা। কবির দৌড়ে এসে আরাফের পিঠে থাপ্পড় মেরে বলল, কিরে দোস্ত, সারাদিন এইভাবে কালি মাখবি নাকি? চল, আজকে সন্ধ্যায় ভালো একটা কাজ পাইছি। কি কাজ? আমার হাতে এখন অনেক গাড়ির কাজ বাকি। রঞ্জুর টাকাটা শোধ করতে হবে। আরে আজ সন্ধ্যায় একটা বড় অফিসে ক্যাটারিং এর কাজ, শুধু খাবার সার্ভ করতে হবে। 4 ঘন্টার জন্য জনপ্রতি 2000 টাকা দিবে। যাবি? 2000? কাজটা তো খারাপ না। কোন অফিস তো? ব্লু স্কাই কর্পোরেশন, গুলশানে অফিস ওদের।
ব্লু স্কাই নামটা শুনে আরাফ থমকে গেল। এইটা তো আরিফার অফিস। আরাফ মনে মনে ভাবতে লাগলো। ম্যাম তো আমাকে বলে নাই আজ ওনাদের অফিসে পার্টি। ওই বদমাইশ ফাহাদ নিশ্চয়ই আজ আরিফার আশেপাশে ঘুরঘুর করবে। না, আমাকে ওইখানে যেতেই হবে। ঠিক আছে দোস্ত, আমি যাব। তুই রেডি থাকিস সন্ধ্যায়। সন্ধ্যা 7টা। ব্লু স্কাই কর্পোরেশনের বিশাল হলরুমে পার্টির আয়োজন করা হয়েছে। চারিদিকে আলো ঝলমল করছে। আরাফ আর কবির ক্যাটারিং এর ড্রেস পরে ওয়েটার হিসেবে দাঁড়িয়ে আছে। আরাফের চোখ শুধু দরজার দিকে। হঠাৎ আরিফা আর নীলা হলরুমে ঢুকলো। আরিফাকে কালো রঙের একটা শাড়িতে এত সুন্দর লাগছিল যে আরাফ চোখের পলক ফেলতে পারল না। আরাফ মুগ্ধ হয়ে তাকিয়ে রইল আর মনে মনে বলল, উফ, আমার বউটাকে এত সুন্দর কেন লাগে। মন তো চাচ্ছে এখনই সবাইকে বলে দেই এই রূপবতী নারীটা শুধু আমার। আরিফা হলরুমে ঢুকে চারিদিকে তাকাতেই হঠাৎ আরিফকে দেখতে পেল। ওয়েটারের ড্রেসে আরিফকে দেখে আরিফা চমকে উঠল। আরিফা নীলার হাত চেপে ধরে ফিসফিস করে বলল, নীলা, ওই দেখ আরাফ, ও এখানে কি করছে? হায় আল্লাহ, ও তো ওয়েটারের ড্রেস পরে আছে। তুই ওকে বলে আসিসনি? না তো, ও এখানে আসলে তো ফাহাদকে দেখে নির্ঘাত কোনো সিন ক্রিয়েট করবে। আমাকে ওর সাথে কথা বলতে হবে। আরিফা চুপি চুপি আরাফের দিকে এগিয়ে গেল। আরাফ জুসের ট্রে হাতে দাঁড়িয়ে ছিল। আরিফা কাছে গিয়ে দাঁতে দাঁত চেপে রাগী কণ্ঠে বলল, তুই এখানে কি করছিস আরাফ? তোকে কে আসতে বলেছে এখানে? কেন ম্যাম, আমি গরিব মানুষ, ক্যাটারিং এর কাজ করতে এসেছি। আপনার মতো বড় লোকদের পার্টিতে কি আমাদের মতো মেকানিকদের ঢোকা নিষেধ? ফাজলামি করবি না একদম। তুই ভালো করেই জানিস সেটাই আমার অফিস। তুই কি স্পাইগিরি করতে আসছিস আমার পেছনে? স্পাইগিরি করব কেন? বউ সেজে গুজে অফিসে পার্টি করতে আসবে আর আমাকে জানাবেও না। তাই ভাবলাম গরিব স্বামী হিসেবে নিজে এসেই দেখে যায় আমার বউকে কেমন লাগছে। তুই এক্ষুনি এখান থেকে যাবি আরাফ। তোকে ওয়েটারের ড্রেসে দেখে আমার কেমন লাগছে তুই বুঝবি না। তুই প্লিজ এখান থেকে যা। ফাহাদ দেখলে তোকে অপমান করবে। ওই ফাহাদ আমাকে কি অপমান করবে? আমি এখানে কাজ করতে আসছি, চুরি করতে না। আমি যাব না। আপনি যান, আপনার বসের সাথে পার্টি করেন গিয়ে। আরাফ ট্রে নিয়ে অন্যদিকে চলে গেল। আরিফা রাগে ফুঁসতে লাগলো। ফাহাদ দূর থেকে আরিফাকে দেখে কাছে এগিয়ে আসলো। ফাহাদ আরিফাকে উপর থেকে নিচে পর্যন্ত দেখে মুগ্ধ হয়ে বলল, ও আরিফা, আজ তোমাকে যা লাগছে না, চোখ ফেরানো যাচ্ছে না। থ্যাঙ্কস স্যার। শুধু থ্যাঙ্কস দিলে হবে? আজ কিন্তু আমার সাথে তোমাকে একটা ডান্স করতে হবে। সরি স্যার, আমি ডান্স করতে পারি না। আর আমার মাথাটা ধরেছে, আমি একটু বসবো। আরিফা ফাহাদকে এড়িয়ে সোফায় গিয়ে বসলো। আরাফ দূর থেকে সব খেয়াল করছিল। ফাহাদের দৃষ্টি দেখে আরাফের রক্ত টকবক করে ফুটতে লাগলো। আরাফ রাগে গ্লাসগুলো চড়ে চড়ে ট্রেতে রাখতে লাগলো। কি রে দোস্ত, গ্লাসগুলো ভাঙবি নাকি? এত রাগ কিসের তোর? তুই ওইদিকে যা কবির, আমার মেজাজ ভালো না। পার্টিতে হালকা মিউজিক বাজছে। সবাই চোরাই চোরাই ডান্স করছে। ফাহাদ আবার আরিফার কাছে আসলো। এবার ফাহাদ কিছুটা নেশাগ্রস্ত। ফাহাদ আরিফার হাত ধরে টান দিয়ে বলল, কেমন আরিফা, সবাই ডান্স করছে আর তুমি বোরিং এর মতো বসে আছো। আসো আমার সাথে। ফাহাদ, আপনি কি করছেন? হাত ছাড়ুন আমার। সবার সামনে কি সিন ক্রিয়েট করছেন? আরে কিসের সবার সামনে? তুমি তো জানো আমি কত তোমাকে চাই। ফাহাদ জোর করে আরিফাকে ফ্লোরে নিয়ে গিয়ে আরিফার কোমরে হাত রাখলো। আরিফা ভয়ে আর অস্বস্তিতে ছটফট করতে লাগলো। আরিফা দূর থেকে আরাফের দিকে তাকালো। আরাফের চোখ দুটো যেন আগুনে জ্বলছে। আরাফ আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না। আরাফ হাতে ট্রেটা ছুঁড়ে ফেলে দিল। কাচের গ্লাসগুলো ঝনঝন করে ভেঙে গেল। সবাই চমকে ওই দিকে তাকালো। আরাফ ঝড়ের বেগে ফাহাদের কাছে গিয়ে ফাহাদের কলার চেপে ধরলো। ফাহাদ কিছু বোঝার আগেই আরাফ সজোরে ফাহাদের মুখে একটা ঘুষি মারলো। শোরের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই ওনার গায়ে হাত দিস? তোকে তো আজ আমি মেরেই ফেলবো। ফাহাদ ছিটকে ফ্লোরে পড়ে গেল। ফাহাদের নাক দিয়ে রক্ত বের হতে লাগলো। ফাহাদ রেগে চিল্লিয়ে বলল, কে তুই ফালতু ওয়েটার? সিকিউরিটি কোথায়?
এই রাস্তার ভিখারিকে কে ঢুকতে দিয়েছে এখানে? আমি তোর জম, তুই যদি আরেকবার ওনার দিকে তাকাইছিস তোর চোখ আমি উপড়ে ফেলবো। আরাফ ফাহাদের বুকের উপর এসে এলো পাথারি ঘুষি মারতে লাগলো। পার্টিতে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লো। সিকিউরিটি গার্ডরা এসে আরাফকে টান দিয়ে সরানোর চেষ্টা করলো, কিন্তু আরাফের গায়ে অসুরের মতো জোর। আরিফা ভয়ে কাঁপতে কাঁপতে আরাফকে আটকাতে গেল। আরাফ ছাড় ওকে, মরে যাবে লোকটা, প্লিজ ছাড়, ছাড় বলছি। আরাফ আরিফার কথা শুনে থেমে গেল। আরাফ ফাহাদকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। ফাহাদ মুখ চেপে ধরে উঠে দাঁড়িয়ে সিকিউরিটিদের বলল, পুলিশে কল দে, এই বখাটে মাস্তানকে আমি আজ জেলে পচাবো। আরিফা, কি হবে এখন? পুলিশ আসলে তো আরাফের জীবন শেষ হয়ে যাবে। ফাহাদ এমনিতেই অনেক পাওয়ারফুল। 10 মিনিটের মধ্যে পুলিশ চলে আসলো। পুলিশ এসে আরাফকে হাতকড়া পরিয়ে দিল। ফাহাদ পুলিশের কাছে গিয়ে বলল, অফিসার, এই ফালতুটার আমাকে বিনা কারণে অ্যাটাক করেছে, ওকে নিয়ে যান। এই ছেলে, তুমি ওনাকে মারলে কেন? আরাফ চুপ করে আরিফার দিকে তাকিয়ে রইল। আরিফার চোখে পানি টলমল করছে। ফাহাদ আরিফার দিকে তাকিয়ে সন্দিগ্ধ গলায় বলল, আলফা, এই ওয়েটারটা তোমাকে বাঁচানোর জন্য আমাকে মারলো কেন? তুমি কি ওকে চেনো? তোমার সাথে কি এই বস্তির গুন্ডার কোনো কানেকশন আছে? ফাহাদের কথা শুনে অফিসের সবাই আরিফার দিকে তাকাতে লাগলো। আরিফা বুঝতে পারলো ফাহাদ যদি জানতে পারে আরাফ ওর স্বামী, তাহলে ফাহাদ ওর কেরিয়ার আর পরিবারের সম্মান সব শেষ করে দিবে। ওর বাবার হার্টের অবস্থা এমনিতেই ভালো না। আরিফা নিজেকে শক্ত করে নিল। আরিফা চোখ মুছে ফাহাদের দিকে তাকিয়ে রাগী গলায় বলল, আমি কিভাবে চিনবো ওকে স্যার? আমি চিনি না ওকে, ও একটা বস্তির গুন্ডা, আমি ওনাকে চিনি না। আরিফার মুখ থেকে এই কথা শোনার পর আরাফের মনে হলো কেউ ওর বুকের ভেতর ছুরি ঢুকিয়ে দিয়েছে। আরাফ স্তব্ধ হয়ে আরিফার দিকে তাকিয়ে রইল। আরাফের চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আপনি আমাকে চেনেন না ম্যাম? মুখ সামলে কথা বলবি ফালতু ছেলে। তোর এত বড় সাহস, তুই আমার অফিসে এসে গুন্ডামি করছিস? অফিসার ওকে নিয়ে যান এখান থেকে, ওর যেন কঠোর শাস্তি হয়। আরিফা কথাগুলো বলার সময় ওর নিজের কলিজা যেন ছিঁড়ে যাচ্ছিল, কিন্তু সে আরাফের দিকে একবারও তাকালো না। পুলিশ আরাফকে ধাক্কা দিয়ে নিয়ে যেতে লাগলো। আরাফ দরজার কাছে গিয়ে একবার পেছন ফিরে আরিফার দিকে তাকালো। আরাফের চোখে ছিল তীব্র অভিমান আর কষ্ট। আরাফ মুচকি একটা কষ্টের হাসি দিয়ে বলল, ঠিক বলেছেন ম্যাম, আমি একটা ফালতু বস্তির গুন্ডা। আপনাদের মতো বড় লোকদের চেনার তো কোনো যোগ্যতাই আমার নাই। ভালো থাকবেন ম্যাম। পুলিশ আরাফকে গাড়িতে তুলে নিয়ে গেল। পার্টিতে সবাই ফাহাদকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আরিফা আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারল না। আরিফা দৌড়ে ওয়াশরুমে ঢুকে দরজা লক করে দিল। ওয়াশরুমের ফ্লোরে বসে আরিফা নিজের মুখে 2 হাত চেপে ধরে ডোকরে কেঁদে উঠল। আরিফা পাগলের মতো কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দে আরাফ, আমাকে ক্ষমা করে দে। আমি তোকে ছাড়া বাঁচবো না রে। আমি কেন তোর সাথে এমন করলাম? আমি পরিস্থিতির কাছে হেরে গেলাম আরাফ। আমি তো সিনিয়র বউ হয়েও তোকে সবার সামনে আপন করে নিতে পারলাম না। আরিফা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। ওর চোখের পানিতে শাড়ির আঁচল ভিজে গেল। ওইদিকে পুলিশের গাড়িতে বসে আরাফ আকাশের দিকে তাকিয়ে আছে। ওর চোখে কোনো পানি নেই, শুধু এক বুক শূন্যতা। আরাফ মনে মনে ভাবতে লাগলো, আপনি আমাকে বস্তির গুন্ডা বলে অস্বীকার করলেন তো আরিফা? ঠিক আছে, গরিব আরাফকে তো আপনি আপন করতে পারলেন না। এবার আপনি দেখবেন এই আরাফের আসল রূপ, যেই রূপ দেখলে আপনার ওই অহংকারী সমাজ আর ফাহাদের মতো মানুষেরা পায়ের কাছে এসে বসবে। আপনি আমাকে অস্বীকার করেছেন, এবার আমি আপনাকে এমন এক জায়গায় নিয়ে দাঁড় করাবো যেখান থেকে আপনি আমাকে ছাড়া আর কিছুই ভাবতে পারবেন না।
আরাপ চোখ বন্ধ করে নিল। গাড়ির জানালার কাঁচ দিয়ে আসা নিয়ন আলোতে আরাফের রাগী আর চেরি মুখটা আরো ভয়ঙ্কর লাগছিল। থানা হাজতের ভেতর অন্ধকারের মধ্যে আরাপ বসে আছে। ওর বাঁ হাতের ব্যান্ডেজটা দিয়ে আবার রক্ত চুইয়ে পড়ছে, কিন্তু সেদিকে ওর কোনো খেয়াল নাই। ও শুধু এক দৃষ্টিতে দেওয়ালের দিকে তাকিয়ে আছে। কবির লকআপের বাইরে দাঁড়িয়ে পুলিশ ডিউটি অফিসারের সাথে অনেক অনুনয় বিনয় করছে। স্যার, ও কোনো অন্যায় করে নাই স্যার। ওই ফাহাদ সাহেব নিজেই মেয়েটার গায়ে হাত দিচ্ছিল। ও তো শুধু অন্যায়ের প্রতিবাদ করছে। ওরে ছেড়ে দেন স্যার। এই বেটা বস্তির টোকাই, চুপ কর। বড়লোকদের পার্টিতে গিয়ে মারামারি করছস, আবার বড় বড় কথা কস। ফাহাদ সাহেব শহরের বড় ব্যবসায়ী, ওনার নামে কমপ্লেন হয়েছে। এই স্যামরারে আজ কোর্টে চালান দেওয়া হবে, সহজে জামিন পাবি না। কবিরের কথা শুনে আরাপ মুচকে একটা কষ্টের হাসি দিল। ও হাজতের ভেতর থেকেই কবিরকে ইশারা করে ডাকলো। কবির, তুই এখানে ফালতু চিল্লাইস না তো, তুই এখান থেকে যা। রহমত চাচার ওখানে গিয়ে বস। তুই এই অবস্থায় আমাকে চলে যেতে বলছিস আরাফ? তোর হাত দিয়ে রক্ত পড়ছে আর তুই এখানে একা লকআপে বন্ধি। আমি তোকে ছেড়ে কোথাও যাব না। আমি তোকে বলছি না চলে যেতে? আমার কথা কি তোর কানে যায় না? তুই যা এখান থেকে, আমার কিচ্ছু হবে না। আরাফের রাগী গলা শুনে কবির আর কিছু বলার সাহস পেল না। ও চোখ মুছতে মুছতে থানা থেকে বেরিয়ে গেল। রাত তখন 2:30। আরিফা নিজের বেডরুমে ছটফট করছে। সারাটা রাত ও এক ফোঁটা ঘুমাতে পারে নাই। চোখের পানিতে বালিশ ভিজে একাকার হয়ে গেছে। ও বারবার ফোনের দিকে তাকাচ্ছে। হঠাৎ ও আর সহ্য করতে না পেরে বিছানা থেকে উঠে দাঁড়ালো। ও মনে মনে ভাবলো, না, আমি আর পারছি না। আরাফ ওখানে হাজতে একা বন্দি, আর ও তো আমার জন্য ওই ফাহাদকে মেরেছে। আর আমি নিজের সম্মান বাঁচাতে ওকে সবার সামনে অস্বীকার করলাম। ও আমার চেয়ে 7 বছরের ছোট হতে পারে, কিন্তু ও তো আমার স্বামী। আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি আর ঘরে বসে থাকতে পারবো না। আরিফা সাবধানে ঘর থেকে বের হতে যাবে, তখনই ওর ছোট ভাই রুদ্র সামনে এসে দাঁড়ালো। রুদ্র ভ্রু কুঁচকে আরিফার দিকে তাকিয়ে বলল, আপু, এত রাতে তুমি চোরদের মতো চুপি চুপি কোথায় যাচ্ছ? মায়ের শরীরটা খারাপ, বাবাও ঘুমাচ্ছেন, তুমি এই মাঝরাতে বাইরে যাচ্ছ কেন? রুদ্র, তুই প্লিজ আমার রাস্তা থেকে সর। আমাকে একটু বাইরে যেতে হবে, খুব জরুরি কাজ আছে। কিসের জরুরি কাজ আপু? আমি তো সব জানি। অফিসের আজ এই যে বস্তির কোনো মেকানিক ছেলে ফাহাদ ভাইকে মারছে, আর পুলিশ ওরে ধরে নিয়ে গেছে। তুমি কি ওই গুন্ডাটার জন্য যাচ্ছ? রুদ্রের মুখে আরাফকে গুন্ডা শুনতে আরিফা রেগে সজোরে রুদ্রের গালে একটা থাপ্পড় মেরে দিল। রুদ্র গালে হাত দিয়ে অবাক হয়ে বোনের দিকে তাকিয়ে রইল। মুখ সামলে কথা বলবি রুদ্র। ওকে আর একটাও বাজে কথা বললে আমি তোর মুখ থেতলে দেব। ও কোনো গুন্ডা না। আপু, তুমি আমার গায়ে হাত তুললে ওই একটা রাস্তার ছেলের জন্য? তুমি নিজের ভাইয়ের গায়ে হাত তুললে? তার মানে ফাহাদ ভাই ঠিক বলছিল, ওই ছেলেটার সাথে তোমার কোনো নোংরা সম্পর্ক আছে। চুপ কর তুই, একদম মুখ বন্ধ কর। তুই কিচ্ছু জানিস বাহির, ও আমার কি হয় তুই জানিস না। আরিফার কথা না বাড়িয়ে রুদ্রকে ধাক্কা দিয়ে সরিয়ে বাসা থেকে সোজা বেরিয়ে একটা সিএনজি নিয়ে থানার দিকে রওনা দিল। রুদ্র রাতে ফুসতে ফুসতে মায়ের রুমের দিকে গেল। রাত 3:10 আরিফা থানায় ঢুকে ডিউটি অফিসারের সামনে গিয়ে দাঁড়ালো। ওর চোখ দুটো কান্নায় লাল হয়ে ফুলে আছে। আরিফার কাঁপা কাঁপা কণ্ঠে বলল, অফিসার, আজ সন্ধ্যায় ব্লু স্কাই অফিসের পার্টি থেকে যে ছেলেটাকে অ্যারেস্ট করে এনেছে, ও কোথায়? আমি ওনার সাথে দেখা করতে চাই। আরে আপনি তো এই অফিসের ম্যানেজার ম্যাডাম না? আজ পার্টিতে তো আপনিই বললেন এই ছেলেটারে চেনেন না। এখন মাঝরাতে ওনার জন্য আসছেন কেন? কাহিনী কি বলেন তো? দয়া করে আমাকে ওনার সাথে একবার দেখা করতে দিন স্যার। আমি ওনার জন্য কিছু খাবার আর ওষুধ এনেছি। ওনার হাত কেটে গেছে। দেখা করা যাবে না, বড় সাহেবের কড়া নির্দেশ আছে। এই ছেলের সাথে কাউকে দেখা করতে দেওয়া যাবে না। আপনি বাড়ি যান ম্যাডাম। আরিফা আর কোনো উপায় না দেখে নিজের গলার সোনার চেইন আর হাতের আংটি খুলে পুলিশের টেবিলের উপর রাখলো। আরিফা কান্নায় ভেঙে পড়ে বলল, আমি আপনার পায়ে ধরছি স্যার, আমাকে শুধু 5টা মিনিটের জন্য ওর সামনে যেতে দিন। আমি দূর থেকে শুধু একবার
ওনাকে দেখবো। প্লিজ স্যার, না করবেন না। পুলিশ চেইন আর আংটিটা ড্রয়ারে লুকিয়ে আরিফাকে ইশারা করলো ভেতরের দিকে যাওয়ার জন্য। আরিফা দৌড়ে হাজতের সামনে গিয়ে দাঁড়ালো। লোহার শিকের ওপাশে অন্ধকার মেঝেতে আরাফ মাথা নিচু করে বসে আছে। আরিফা ডুকরে কেঁদে উঠে শিকের ফাঁক দিয়ে হাত বাড়িয়ে দিল। আরাফ, আরাফ আমার দিকে তাকাও। তুমি কেমন আছো আরাফ? আরিফার গলার আওয়াজ শুনে আরাফ আস্তে আস্তে মাথা তুলল। ওর চোখের দৃষ্টি একদম ঠান্ডা, কোনো আবেগ নেই। আরাফ হাজতের শিক থেকে কিছুটা দূরে সরে গিয়ে বসলো। ও আরিফার দিকে না তাকিয়েই গম্ভীর গলায় বলল, আপনি এখানে কেন এসেছেন ম্যাম? আপনার মতো বড়লোক সোসাইটির মানুষ এই নোংরা থানায় কেন এসেছে? যান, নিজের মান সম্মান বাঁচিয়ে বাড়ি ফিরে যান। আরাফ, তুমি এমন করে কথা বলো না প্লিজ। আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি পরিস্থিতির শিকার হয়ে ওনাদের সামনে মিথ্যা বলেছি। ফাহাদ যদি জানতে পারতো তুমি আমার হাজবেন্ড, ও আমাদের পুরো পরিবারকে ধ্বংস করে দিত। আমার বাবার হার্টের অবস্থা তো তুমি জানো। হ্যাঁ, আমি সব জানি ম্যাম। আমি জানি আমি একটা বস্তির মেকানিক। আমার কোনো জাত কুল নাই, তাই সবার সামনে আমাকে স্বামী বলে পরিচয় দিতে আপনার লজ্জা লাগে। বয়স কম হতে পারে, কিন্তু আমি তো পুরুষ মানুষ। নিজের স্ত্রীর কোমরে অন্য একটা পুরুষ হাত দিচ্ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? আমি তো ফাহাদকে মেরেই ফেলতাম। আপনি তো ওরে বাঁচালেন। আমি বাঁচাই নাই আরাফ, আমি তোমাকে বাঁচানোর জন্য ওকে ছেড়ে দিতে বলেছিলাম। তুমি কেন বোঝো না? আমি কিচ্ছু বুঝতে চাই না ম্যাম। আপনি আজ সবার সামনে প্রমাণ করে দিয়েছেন বড়লোকদের কাছে ভালোবাসার চেয়ে নিজেদের ইজ্জত আর সমাজটাই বড়। আপনি যখন বলেন আমি ওনাকে চিনি না, ঠিক সেই মুহূর্তে আমার ভেতরের আরাফটা মরে গেছে। আজ থেকে আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। আরাফের মুখ থেকে এই কথা শুনে আরিফা হাজতের শিকের ওপর কপাল ঠুকে ঠুকে কাঁদতে লাগলো। ওর কপাল ফুলে লাল হয়ে গেল। আরিফা শিকের ফাঁক দিয়ে আরাফের পা ধরার চেষ্টা করে বলল, আরাফ, এই কথা মুখেও এনো না। তুমি আমাকে যা খুশি শাস্তি দাও, আমাকে চাবুক দিয়ে মারো, তাও এই কথা বলো না আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি কাল সকালেই উকিল নিয়ে এসে তোমার জামিনের ব্যবস্থা করব। আমার জামিন আপনার টাকা দিয়ে করতে হবে না ম্যাম। আপনার ওই দয়ার টাকা নিজের কাছে রাখেন। আমি এই হাজতেই পচে মরব, তাও আপনার কোনো সাহায্য আমি নেব না। যান, চলে যান এখান থেকে, আর কখনো আমার সামনে আসবেন না। পুলিশ এসে আরিফার হাত ধরে টানতে লাগলো। সময় শেষ হয়ে গেছে বলে ওকে থানা থেকে বের করে দিল। আরিফা থানার বাইরে এসে ফুটপাতে বসে পাগলের মতো কাঁদতে লাগলো। পরের দিন সকাল 10টা আরিফা উকিল দিয়ে থানায় পৌঁছলো, কিন্তু ডিউটি অফিসার ওকে দেখে মুচকি হেসে বলল, ম্যাডাম, আপনার আর কষ্ট করে জামিনের পেপার রেডি করতে হবে না। আরাফকে আধ ঘন্টা আগেই ছেড়ে দেওয়া হয়েছে। কি বলছেন স্যার? ফাহাদ সাহেব কি কমপ্লেন তুলে নিয়েছে? ওনাকে কে ছাড়ালো? ফাহাদ সাহেব কমপ্লেন তোলেন নাই। ওপর থেকে অনেক বড় এক স্যারের ফোন আসছিল। স্বয়ং এমপি সাহেব নিজে এসে ওনাকে হ্যান্ডকাপ খুলে সসম্মানে ওনাকে দামি এক গাড়িতে করে নিয়ে গেছেন। আমরা তো বুঝতেই পারি নাই এই বস্তির ছেলে এত বড় লাইনের লোক। পুলিশের কথা শুনে আরিফা আকাশ থেকে পড়ল। ও নীলাকে ফোন দিয়ে সব জানালো। নীলাও অবাক হয়ে গেল। আরিফা সোজা বস্তিতে আরাফের ঘরের দিকে গেল, কিন্তু সেখানে গিয়ে দেখলো ঘরের দরজায় মস্ত বড় একটা তালা ঝুলছে। রহমত চাচা আর কবির উঠোনে মন খারাপ করে বসে আছে। রহমত চাচা, আরাফ কোথায়? ও কোথায়? ওর ঘর তালাবন্ধ কেন? মা, আরাফ আজ সকালে এক মস্ত বড় গাড়িতে করে এসেছিল। ওর সাথে অনেক পুলিশ আর বডিগার্ড ছিল। ও নিজের সব জামা কাপড় নিয়ে চলে গেছে। যাওয়ার সময় আমার হাতে কলির অপারেশনের জন্য 5 লাখ টাকা দিয়ে গেছে। হ্যাঁ ভাবি, আরাফ আমাদের বলেছে ও আর কোনোদিনই বস্তিতে ফিরে আসবে না। ও ওনার আসল পরিচয় নিয়ে ওনার নিজের বাড়িতে ফিরে গেছে। ও নাকি অনেক বড় লোকের ছেলে। আমাদের ও আর চিনতেই পারলো না ভাবি।
কবিরের কথা শুনে আরিফার পায়ের নিচের মাটি সরে গেল। ও বুঝতে পারলো আরাফ ওর ওপর চরম অভিমান করে নিজের ধনী পরিবারের কাছে ফিরে গেছে। যে পরিবারকেও ঘৃণা করে এতদিন বস্তিতে লুকিয়েছিল, আরিফা ওখানেই মাটিতে বসে পড়লো আর ওর চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো। আরিফা কাঁপা কাঁপা হাতে আরাফের ক্যাবিনেটের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। বিশাল এসি রুম, দামি ইন্টেরিয়ার আর কাচের দেওয়াল। আরাফ রিভলভিং চেয়ারে উল্টো দিকে ঘুরে বসে আছে। আরিফা ফাইলগুলো বুকে চেপে ধরে দরজার কাছে দাঁড়িয়ে রইল। আরিফা ভয়ে ঢোক গিলে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, স্যার আমি আসবো। আরাফ চেয়ারটা ঘুরিয়ে আরিফার দিকে তাকালো। আরাফের চোখে মুখে চরম গাম্ভীর্য। আরাফ ইশারা করে সামনের চেয়ারে বসতে বলল, আসুন ম্যাম, বস্তির ফালতু গুন্ডার কেবিনে আপনাকে স্বাগতম, বসুন। আরাফ প্লিজ, তুই এমন করে কথা বলিস না, আমার বুকটা ফেটে যাচ্ছে। শাট আপ। অফিসে বসে আমাকে তুই করে বলার স্পর্ধা আপনি কোথায় পেলেন? ভুলে যাবেন না আমি এই কোম্পানির এমডি আর আপনি একজন সামান্য এমপ্লয়ি। ফাইলগুলো টেবিলে রাখুন। আরিফা চোখের পানি মুছতে মুছতে ফাইলগুলো টেবিলে রাখলো। আরাফ ফাইলগুলো খুলে দেখতে লাগলো আর আরিফা এক দৃষ্টিতে আরাফের দিকে তাকিয়ে রইল। আরাফকে এই দামি স্যুটে এতটাই হ্যান্ডসাম লাগছে যে আরিফা চোখ ফেরাতে পারছিল না। আরাফ হঠাৎ ফাইলটা সজোরে টেবিলে ছুঁড়ে মেরে রেগে বলল, এইসব কি কাজ করেছেন আপনি? এই প্রজেক্টের বাজেট এত হাই কেন? আপনি কি কোম্পানি টাকা চুরি করার প্ল্যান করছেন নাকি ফাহাদের সাথে মিলে? আরাফ তুই আমাকে যা খুশি বল, কিন্তু আমার কাজে কোনো ভুল নাই। আর ফাহাদের সাথে আমাকে জড়াবি না। তুই? আপনার তো দেখছি ঘাড়ের রগ অনেক টেরা। আপনি কি ভেবেছেন আপনি আমার স্ত্রী বলে আমি আপনার সব ভুল মাফ করে দিব? যে স্ত্রী সবার সামনে নিজের স্বামীকে অস্বীকার করতে পারে, সে তো টাকার জন্য কোম্পানির সাথে বেইমানিও করতে পারে। আরাফের এই কথায় আরিফার কলিজায় যেন কেউ তীক্ষ্ণ ছুরি চালিয়ে দিল। আরিফা আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। আরিফা দৌড়ে গিয়ে আরাফকে শক্ত করে জড়িয়ে ধরে দুপড়ে কেঁদে উঠে বলল, আমাকে ক্ষমা করে দাও আরাফ, আমি তোমার পায়ে পড়ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তো ফাহাদের হাত থেকে তোমাকে বাঁচানোর জন্যই মিথ্যা বলেছিলাম। তুমি তো জানতে ফাহাদ কত ভয়ঙ্কর। ও যদি জানতে পারতো আমরা বিয়ে করেছি, ও আমার বাবার ক্ষতি করে দিত। আমার বাবার হার্টের অবস্থা ভালো না, তুমি তো জানো। আরাফ আরিফাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইলো, কিন্তু আরিফা আরাফের বুকে মাথা গুজে আঠার মতো লেগে রইল। আরাফের পাথরের মতো শক্ত মনটাও আরিফার চোখের পানিতে গলে যেতে লাগলো। আরাফ এক হাত দিয়ে আরিফার কোমর চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ফাহাদ ভয়ঙ্কর আর আমি কি মরে গিয়েছিলাম? আপনি একবার আমার হাতটা শক্ত করে ধরে বলতে পারলেন না এই ফালতু মেকানিক ছেলেটা আমার স্বামী? আমি ফাহাদের কোম্পানি সহ ফাহাদকে মাটির সাথে মিশিয়ে দিতাম। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন নাই আরিফা। আপনার কাছে আমার ভালোবাসার চেয়ে আপনার পরিবারের সম্মান বড় ছিল। না আরাফ না, তুমি আমার সব। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি আমাকে শাস্তি দাও, আমাকে মারো, কিন্তু আমাকে দূরে ঠেলে দিও না। আমি তোমার সিনিয়র বউ না? তুমি না বলতে তোমার সিনিয়র বউকে তুমি অনেক ভালোবাসো? আরিফার মুখ থেকে সিনিয়র বউ কথাটা শুনে আরাফের চোখের কোণেও পানি জমে গেল। আরাফ আর নিজেকে আটকে রাখতে পারলো না। আরাফ হুট করে আরিফাকে কোলে তুলে নিয়ে কেবিনেটের দেওয়ালের সাথে চেপে ধরলো। আরিফা ভয়ে চোখ বড় বড় করে তাকালো। আরাফ আরিফার মুখের একদম কাছে গিয়ে ফিসফিস করে বলল, শাস্তি তো আমি আপনাকে দিবই। আপনি আমার ভালোবাসাকে অপমান করেছেন, এর শাস্তি আপনাকে পেতেই হবে। আরাফ কথাগুলো বলেই আরিফার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। আরাফ পাগলের মতো আরিফাকে কিস করতে লাগলো। আরিফা প্রথমে চমকে গেলেও পরে আরাফের গলায় হাত জড়িয়ে ওর ভালোবাসায় সাড়া দিল। আরাফের চুম্বনে রাগ, অভিমান আর তীব্র ভালোবাসা মিশেছিল। অনেকক্ষণ পর আরাফ আরিফাকে ছেড়ে দিল। আরিফা হাঁপাতে হাঁপাতে আরাফের বুকে মাথা রাখলো। আরাফ আরিফার কপালে একটা চুমু দিয়ে বলল, আজ থেকে আপনি এই অফিস থেকে ডিজাইন দিচ্ছেন। আপনি আর কাজ করবেন না। আমার বউয়ের কাজ করার কোনো দরকার নাই। কিন্তু আরাফ, আমি তো অফিসের কাজ করতে ভালোবাসি। আমি কোনো কিন্তু শুনতে চাই না।
আপনি শুধু আমার, অন্য কোনো ফাহাদ যেন আপনার দিকে চোখ তুলে তাকাতে না পারে সেই ব্যবস্থা আমি করব। আপনি আজই বাসায় গিয়ে আঙ্কেলকে সব সত্যি কথা বলে দিবেন। আব্বুকে? আব্বু যদি মেনে না নেয়? তুমি তো আমার থেকে 7 বছরের ছোট। ছোট তো কি হয়েছে, আমি পুরুষ মানুষ, আমি আমার বউয়ের দায়িত্ব নিতে জানি। আঙ্কেল মেনে না নিলে আমি নিজে গিয়ে ওনাদের বুঝিয়ে আসবো। আপনি যান এখন। আরিফা মুচকি হেসে আরাফের গালে হাত বুলিয়ে দিয়ে কেবিনেট থেকে বেরিয়ে গেল। আরাফ নিজের ঠোঁটে হাত বুলিয়ে মুচকি হাসলো। ওইদিকে ফাহাদ একটা বারে বসে আকণ্ঠ মদ গিলছে। জিশান ফাহাদের চাপচা দৌড়ে বাড়ির ভেতর এসে ফাহাদকে বলল, বস, খবর খারাপ। ওই আরাফ মির্জা তো শুধু আপনার কোম্পানির কেনে নাই, ও পুরো মার্কেটটা একাই কন্ট্রোল করছে। আপনার তো সব বিজনেস শেষ। চুপ কর সৌর বাচ্চা। এই আরাফকে আমি ছাড়বো না। ও আমার এত বড় অপমান করেছে, ওর অহংকার আমি মাটিতে মিশিয়ে দেবো। কিন্তু বস, ওরে তো ছোঁয়া যাবে না। ওর সাথে তো মন্ত্রী মিনিস্টারদের ওঠা বসা। ওর দুর্বল জায়গা আমি জানি। আরিফা, ওই মাগি আমাকে রিজেক্ট করে ওই আরাফকে সাপোর্ট করছে। আমার কাছে ওদের কিছু সিক্রেট জিনিস আছে। ফাহাদ পকেট থেকে একটা খাম বের করে জিশানকে দিল। জিশান খাম খুলে ছবিগুলো দেখে চমকে উঠল। ছবিগুলোতে দেখা যাচ্ছে মাঝরাতে বস্তিতে আরাফের ঘরের সামনে আরিফা আর আরাফ একে অপরকে জড়িয়ে ধরে আছে। আরাফ আরিফাকে কিস করছে। বস, এইগুলো তো আরিফ ম্যাডাম আর ওই আরাফের ছবি। এগুলো আপনি কই পাইলেন? আমি তো আগে থেকেই ওই আরিফার পিছনে লোক লাগিয়ে রেখেছিলাম। আমি জানতাম ওই মাগের সাথে ওই রাস্তার ছেলের কোনো চক্কর আছে। এখন এই ছবিগুলোই হবে আমার দুর্গের তাস। চল, আজ রাতে আরিফার বাসায় যাবো। ওর অহংকারী বাবার সামনে ওর মেয়ের আসল রূপ দেখাবে। রাত 8টা। আরিফা বাসায় ফিরে নিজের রুমে বসে ফ্রেশ হচ্ছে। ও ভাবছে আজ রাতেই বাবাকে সব কথা খুলে বলবে। হঠাৎ ড্রয়িং রুম থেকে বাবার চিৎকার শুনে আরিফা দৌড়ে বাইরে আসলো। আরিফা দেখলো ফাহাদ সোফায় বসে আছে আর ওর বাবা শফিকুর রহমান ফ্লোরে পড়ে বুকে হাত দিয়ে ছটফট করছেন। আরিফার মা নাজমা বেগম আর ছোট ভাই রুদ্র দৌড়ে আসলো। আব্বু, কি হয়েছে তোমার? রুদ্র, আব্বুকে ধর। শফিকুর রহমান আরিফাকে দেখে রাগে একটা ছবি আরিফার মুখের উপর ছুঁড়ে মারলেন। শফিকুর রহমান কাঁপা কাঁপা কণ্ঠে রেগে বলল, তুই আমার মেয়ে না? তুই একটা কলঙ্কিনী। তুই একটা বস্তির ছেলের সাথে মাঝরাতে নষ্টামি করছিস। আমার মান সম্মান সব তুই ধুলোয় মিশিয়ে দিলি। আরিফা ফ্লোরে পড়ে থাকা ছবিটা হাতে নিয়ে চমকে উঠল। এইগুলো তো বস্তিতে আরাফের সাথে ওর ছবি। আরিফা ফাহাদের দিকে রাগে তাকিয়ে বলল, ফাহাদ, তুই এতটা নীচ হতে পারিস? আমার পার্সোনাল ছবি তুই আমার বাবার সামনে নিয়ে এসেছিস? পার্সোনাল ছবি? আরিফা, এই ছবিগুলো যদি আমি কাল ইন্টারনেটে ভাইরাল করে দিই তাহলে তোমার বাবার কি অবস্থা হবে বুঝতে পারছো? উনি তো হারাডাকে মারাই যাবেন। ওরে আল্লাহ, আমার মেয়েটা এ কি করলো? এই জন্যই তো বলি, তোর এত তেজ কোথা থেকে আসলো? এই ছবিগুলো কেউ দেখলে তো আমাদের সমাজে মুখ দেখানো দায় হবে। আপু, তুমি এই কাজ করতে পারলি? একটা সামান্য বখাটে ছেলের জন্য তুই আমাদের ফ্যামিলির ইজ্জত নিয়ে খেললি। আব্বু, মা, তোমরা আমাকে ভুল বুঝছো। আরাফ কোনো রাস্তার ছেলে না, ও মির্জা গ্রুপের এমডি, আর ওর সাথে আমার বিয়ে। সেটা আরিফা, তুই কি তোর বাবাকে মিথ্যা বলে সান্ত্বনা দিচ্ছিস? আরাফ মির্জা যদি তোর স্বামী হতো তাহলে তোকে সবার সামনে ওইভাবে অপমান করতো না। ও তোমার সাথে শুধু টাইম পাস করছে। শফিকুর রহমান ব্যথায় কাতরাতে কাতরাতে বলল, হ্যাঁ বাবা, তুমি আমাদের বাঁচাও। এই ছবিগুলো কাউকে দেখিও না বাবা। আমার সম্মান চলে গেলে আমি মরে যাব। আঙ্কেল, আমি তো আরিফাকে ভালোবাসতাম। ও তো আমাকে রিজেক্ট করেছে। তবে একটা শর্তে আমি এই ছবিগুলো ডিলিট করতে পারি। কি সত্য বাবা? তুমি যা বলবে আমি তাই শুনবো। আরিফাকে কালেই আমার সাথে বিয়ে দিতে হবে, কোনো অনুষ্ঠান ছাড়া, শুধু কাজে দেখে বিয়ে। আর আরিফাকে নিজে গিয়ে ওই আরাফকে অপমান করে আসতে হবে, যাতে ওই আরাফার কখনো আরিফার আশেপাশে না আসে। ফাহাদ
ফাহাদের কথা শুনে আরিফার মাথার উপর আকাশ ভেঙে পড়ল। আরিফা চিৎকার করে বলল, কখনোই না, আমি মরে গেলে ওই শুয়োরের বাচ্চাকে বিয়ে করব না। আব্বু তুমি ওর কথায় রাজি হয়েও না। শফিকুর রহমান হঠাৎ বুকে হাত দিয়ে জ্ঞান হারিয়ে ফ্লোরে লুটিয়ে পড়লেন। সবাই চিৎকার করে উঠল। শফিকুর রহমানকে দ্রুত হাসপাতালে নেওয়া হলো। ডাক্তার আইসিইউ থেকে বেরিয়ে এসে বলল, ওনার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। ওনাকে কোনোভাবেই মানসিক কোনো চাপ দেওয়া যাবে না। ওনার যা বয়স, একটু শক পেলেই উনি স্পট ডেড হয়ে যাবেন। আরিফা আইসিইউর গ্লাসের বাইরে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। ফাহাদ এসে আরিফার কাঁধে হাত রেখে ফিসফিস করে বলল, কি আরিফা, এবার কি করবা? তোমার বাবার জীবন বাঁচাবা নাকি তোমার ওই পিসি বয়ফ্রেন্ডকে বাঁচাবা? সিদ্ধান্ত তোমার। কাল বিকালের মধ্যে তুমি যদি ওই আরেককে রিজেক্ট করে আমার কাছে না আসো, আমি ছবিগুলো ভাইরাল করে দেবো। তোমার বাবা কালকের রাতে আর পার করতে পারবেন না। আরিফা ফাহাদের কলার চেপে ধরে রেগে বলল, তুই মানুষ না ফাহাদ, তুই একটা জানোয়ার। আমি তোকে খুন করে ফেলবো। আমাকে খুন করলেই তোমার বাবার সম্মান বাঁচবে না ভাই। রেডি থাকো কালকের জন্য। ফাহাদ হাসতে হাসতে চলে গেল। আরিফা ফ্লোরে বসে দুই হাঁটুতে মুখ গুজে হাউমাউ করে কাঁদতে লাগলো। আরিফার মা এসে আরিফাকে জড়িয়ে ধরে বলল, মারে, তোর বাবার দিকে তাকিয়ে তুই রাজি হয়ে যা। আমাদের তো আর কেউ নাই। তোর বাবা মরে গেলে আমরা পথে বসে যাব। তুই ফাহাদকে বিয়ে করে নে মা। আর তোমরা কি আমাকে জ্যান্ত কবর দিতে চাও? আরাফ আমার স্বামী মা, আমি ওকে ছাড়া বাঁচবো না। সমাজ ওই সব লুকানো কাবিননামা মানে না। তোর বাবার জীবন এখন তোর হাতে। সারা রাত হাসপাতালে কাটানোর পর পরদিন সকালে আরিফা একটা কঠিন সিদ্ধান্ত নিল। আরিফা জানে ফাহাদ যা বলছে তাই করবে। ওর বাবার জীবন বাঁচাতে হলে ওকে আরাফকে ছাড়তেই হবে। কিন্তু আরাফ তো এত সহজে ওকে ছাড়বে না। আরাফকে ওর জীবন থেকে সরাতে হলে আরাফকে অনেক বড় আঘাত দিতে হবে। দুপুরবেলা আরাফ মির্জা ম্যানশনের ড্রয়িং রুমে বসে একটা হীরার আংটি দেখছে আর মুচকি হাসছে। আরাফ নিজের মনেই বলল, আজ আরিফাকে এই আংটিটা পরিয়ে প্রপোজ করব। কালই ওনাকে এই বাড়িতে নিয়ে আসবো। এমন সময় সিকিউরিটি এসে জানালো আরিফা এসেছে। আরাফ খুশি হয়ে লাফিয়ে উঠল। আরিফা ধীর পায়ে ভেতরে প্রবেশ করলো। আরিফার চোখ মুখ ফ্যাকাশে, যেন শরীরে কোনো প্রাণ নেই। আরাফ দৌড়ে গিয়ে আরিফার হাত ধরে বলল, আপনি এসেছেন ম্যাম? আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। দেখুন আমি আপনার জন্য কি এনেছি। আরাফ আংটিটা দেখাতে গেলে আরিফা এক ঝটকায় আরাফের হাতটা সরিয়ে দিল। আরাফ অবাক হয়ে আরিফার দিকে তাকালো। কি হলো আরিফা, আপনি কাঁদছেন কেন? চোখ মুখ এমন ফ্যাকাশে কেন আপনার? আঙ্কেল কি রাজি হন নাই? আরিফা নিজেকে পাথরের মতো শক্ত করে নিল। আরিফা আরাফের চোখের দিকে না তাকিয়েই রেগে বলল, তোর এই সস্তা আংটি আমাকে দেখাবি না আরাফ। আমি এখানে তোর সাথে সম্পর্ক শেষ করতে এসেছি। কি বলছেন এইসব? সম্পর্ক শেষ মানে? আপনি মজা করছেন তাই না? আমি কোনো মজা করছি না। আমি অনেক ভেবে দেখলাম, তোর আর আমার মাঝে বয়সের অনেক গ্যাপ। তুই একটা 19 বছরের পিচ্চি ছিলে, তোর সাথে কি সারা জীবন কাটানো যায়? আরাফ থমকে গেল। আরাফের হাত পা কাঁপতে শুরু করলো। আরাফ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আরিফা আপনি এসব কি বলছেন? আমি তো আপনাকে। তুই আমাকে কি ভালোবেসেছিস? আরে ধুর, আমি তোর সাথে শুধু টাইম পাস করেছি। ফাহাদ আমাকে কাল রাতে প্রপোজ করেছে, আর ও আমার সমবয়সী, অনেক ম্যাচিউর। আমি ডিসাইড করেছি আমি ফাহাদকে বিয়ে করব। তোর এই বস্তির মেন্টালিটি এখনো যায় নাই। শুধু বড়লোক বাবার টাকা পেয়েছিস, এই যা। আরিফার মুখ থেকে ফাহাদের নাম শুনে আরাফের মাথার রগ দপদপ করতে লাগলো। আরাফ রাগে অন্ধ হয়ে গেল। আরাফ আরিফার কাঁধ শক্ত করে চেপে ধরে চিৎকার করে বলল, মিথ্যা বলছেন আপনি। আপনি আমাকে ভালোবাসেন। ওই ফাহাদ শুয়োরের বাচ্চা আপনাকে ব্ল্যাকমেইল করেছে তাই না? আমাকে বলুন আরিফা, আমি ফাহাদকে টুকরো টুকরো করে ফেলবো। আমাকে কেউ ব্ল্যাকমেইল করে নাই। আমি নিজের ইচ্ছেতেই ওকে বিয়ে করছি। তুই আমাকে ভুলে যা আরাফ, আর কখনো আমার সামনে আসবি না। আরিফা কথাগুলো বলে এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, উল্টে ঘুরে দৌড়ে বেরিয়ে গেল। আরাফ পাথরের মতো দাঁড়িয়ে রইল। ওর চোখের সামনে পৃথিবীটা যেন ঘুরতে লাগলো। আরাফ হঠাৎ রাগে চিৎকার করে ড্রয়িং রুমের কাছের টেবিলটা লাথি মেরে ভেঙে ফেললো।
আরাফ পাগলের মতো ঘরে ফুলদানি, টিভি, ল্যাম্পশেড সব ভেঙে চুরমার করতে লাগলো। আরাফের হাত কেটে রক্ত পড়তে লাগলো, কিন্তু সেদিকে ওর কোনো খেয়াল নেই। তুই আমার সাথে বেইমানি করলি আরিফা। তুই আমার ভালোবাসাকে ফাহাদের কাছে বিক্রি করে দিলি। তুই ভাবছিস তুই এত সহজে আমাকে ছেড়ে চলে যাবি? কখনোই না। তুই শুধু আমার, তোকে আমি অন্য কারো হতে দিব না। আরাফ হাঁটু গেড়ে কাছের টুকরোর ওপর বসে হাউমাউ করে কাঁদতে লাগলো। ওর গগন বিদারী চিৎকারে পুরো ম্যানশন কেঁপে উঠলো। ফাহাদের বিলাসবহুল ফ্ল্যাট। ফাহাদ সোফায় বসে মদ খাচ্ছে আর শয়তানের মতো হাসছে। আরিফা পাথরের মতো মুখ করে ঘরে ঢুকলো। ফাহাদ আরিফাকে দেখে গ্লাসটা টেবিলে রেখে উঠে দাঁড়ালো। ওয়েলকাম ডার্লিং, আমি জানতাম তুমি ঠিকই আসবা। বাবার সম্মান বলে কথা, তা তোমার ওই ফিসি মেকানিক বয়ফ্রেন্ডকে ছেড়ে আসতে খুব কষ্ট হলো নাকি? মুখ সামলে কথা বলবি ফাহাদ। আমি এখানে তোর ফালতু কথা শুনতে আসি নাই। আমি তোর শর্ত মেনেছি। তুই কথা দে আমার বাবার ওই ছবিগুলো তুই আর কাউকে দেখাবি না। আরে রিল্যাক্স, আমি যখন তোমার হবু স্বামী, আমি কি আর চাইবো আমার স্ত্রী কেলেঙ্কারির ছবি বাইরে যাক? তবে শর্ত একটাই, কালকের বিয়ের পর তুমি ওই আরাফের ছায়াও আর কখনো মারাবে না। তুই নিশ্চিন্তে থাক, আরাফ আর কোনোদিনও আমার সামনে আসবে না। আমি ওকে এমন কথা শুনিয়ে এসেছি যে ও আমাকে এখন সবচেয়ে বেশি ঘৃণা করে। তো নোংরা উদ্দেশ্য সফল হয়েছে ফাহাদ, কিন্তু মনে রাখিস তুই আমার শরীর পাবি কিন্তু মন কোনোদিন পাবি না। আমার তোমার ওই সস্তা অনেক দরকারও নেই ডার্লিং। আমার শুধু ওই অহংকারী আরাফকে হারাতে হবে। ও আমার কোম্পানি দখল করেছে, আমি ওর ভালোবাসাকে দখল করে নিই। কাল ঠিক বিকাল 5টায় কাজে নিয়ে আমি তোমাদের বাসায় আসবো। আরিফা এক মুহূর্তও সেখানে না দাঁড়িয়ে হনহন করে বেরিয়ে গেল। ফাহাদ অট্ট হাসিতে ফেটে পড়ল। ওইদিকে আরাফের ম্যানশনে ধ্বংসলীলা চলছে। আরাফের হাত থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরছে। ড্রয়িং রুমের সব আসবাবপত্র ভাঙা। হঠাৎ পুলিশ অফিসার রাইহান ঘরে প্রবেশ করলো। আরাফের এই অবস্থা দেখে রাইহান দৌড়ে কাছে গেল। আরাফ ভাই, তুই নিজের এই অবস্থা কি করেছিস? তোর হাত দিয়ে তো রক্ত পড়েছে। এই সিকিউরিটি তাড়াতাড়ি ফার্স্ট এইড বক্স নিয়ে আয়। ভাইয়া আপনি আমাকে ছাড়েন, আমার রক্ত পড়ুক, আমার তো মরে যেতে ইচ্ছে করছে ভাইয়া। ও আমার সাথে বেইমানি করলো, ও ফাহাদকে বিয়ে করবে। আরাফ ফ্লোরে বসে বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতে লাগলো। রাইহান আরাফের হাতটা ব্যান্ডেজ করতে করতে ধমক দিয়ে বলল, তুই একটা পাগল আরাফ। তুই এত বড় একটা কোম্পানির এমডি হয়ে বাচ্চাদের মতো কাঁদছিস। আরিফা তোকে ধোকা দিতেই পারে না। আমি মেয়েটাকে দেখেছি, ওর চোখে তোর জন্য যে ভালোবাসা আমি দেখেছি তা কখনো মিথ্যা হতে পারে না। আপনি কিচ্ছু জানেন না ভাইয়া। ও নিজের মুখে আমাকে বলেছে ফাহাদ ওর সমবয়সী, তাই ও ফাহাদকে বিয়ে করবে। আমাকে ও পিচ্চি বলে অপমান করেছে। আর তুই ওর কথা বিশ্বাস করে নিলি? আরাফ, তুই একবার শান্ত হয়ে ভাবতো, ফাহাদের কোম্পানি তুই ধ্বংস করেছিস। ফাহাদ তো চুপ করে বসে থাকার পাত্র না। নিশ্চয় ও আরিফাকে কোনোভাবে ব্ল্যাকমেল করেছে। ব্ল্যাকমেইলের কথা শুনে আরাফের কান্নার শব্দ থেমে গেল। আরাফ চোখ মুছে রাইহানের দিকে তাকালো। ব্ল্যাকমেইল? কিন্তু আরিফা তো আমাকে কিছু বলে নাই। ও তো বলল ও নিজের ইচ্ছেতেই ফাহাদকে বিয়ে করছে। আরে গাদা, ফাহাদ যদি ব্ল্যাকমেলই করে থাকে তাহলে কি আরিফা তোকে সেটা বলতে পারবে? দাঁড়া, আমি এখনই সাইবার সেলে ফোন করে ফাহাদ আর ওর সামসা জিশানের ফোনে কল সব রেকর্ড আর মেসেজ হ্যাক করাচ্ছি। আধা ঘন্টার মধ্যে সব সত্যি সামনে চলে আসবে। আরাফ অস্থির হয়ে পাইচারি করতে লাগলো। ওর মনে বারবার আরিফার ফ্যাকাশে বুকটা ভেসে উঠছে। আধা ঘন্টা পর রাইহানের ফোনে একটা মেইল আসলো। রাইহান মেইলটা খুলে একটা ভিডিও আর কিছু ছবি দেখে চমকে উঠলো। আরাফ, এদিকে আয়, দেখ জিশান ফাহাদকে কি মেসেজ পাঠিয়েছে। আরাফ দৌড়ে এসে ফোনটা নিল। স্ক্রিনে ওর আর আরিফার বস্তির সেই রাতের ছবিগুলো, সাথে একটা কল রেকর্ড। কল রেকর্ডটা প্লে করতেই ফাহাদের গলা শোনা গেল। আরিফার বাবার হার্টের অবস্থা এমনিতেই খারাপ। কালকের মধ্যে ও যদি আরাফকে ছেড়ে আমার কাছে না আসে, আমি এই ছবিগুলো ভাইরাল করে দেবো। ওর বাবা কালকে রাত আর পার করতে পারবে না। কল রেকর্ডটা শোনার পর আরাফের পায়ের তলার মাটি কেঁপে উঠলো। আরাফের চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। আরাফ নিজের মাথায় সজোরে একটা আঘাত করে ডুকরে কেঁদে উঠে বলল, আমি কত বড় জানোয়ার। ও আমার কাছে এসেছিল ওর বাবার জীবন বাঁচাতে, আর আমি না বুঝে ওকে কত কথা শোনালাম। ও নিজের সম্মান
নিজের ভালোবাসা সব বিসর্জন দিয়ে ফাহাদের শর্ত মেনে নিল। আমার আরিফা ভেতরে ভেতরে কতটা পুড়ছে, আর আমি গাধার মতো ওকে ভুল বুঝলাম। আমি বলেছিলাম না ওর পিছনে ফাহাদের হাত আছে। এখন কাঁদলে চলবে না ভাই। ফাহাদ কাল বিকেলে কাজী নিয়ে আরব এদের বাসায় যাচ্ছে। আমাদের হাতে সময় খুব কম। ফাহাদ, শুয়োরের বাচ্চা, তুই আমার ভালোবাসাকে নিয়ে খেলা করেছিস। কালকের সূর্য তোর জীবনে কাল হয়ে উঠবে। ভাইয়া, কালকের বিয়ের আয়োজন ফাহাদ করবে, কিন্তু বাসরটা আমি সাজাবো। আপনি শুধু পুলিশ ফোর্স রেডি রাখেন। আরাফের চোখের পানি শুকিয়ে সেখানে আগুনের ফুলকে জ্বলতে লাগলো। আরাফের এই ভয়ঙ্কর রূপ দেখে রাইহানও কিছুটা ঘাবড়ে গেল। পরের দিন বিকাল 4টা, আরিফাদের বাসা একদম নিস্তব্ধ। কোনো বিয়ের আনন্দ নাই, যেন কোনো শোকের বাড়ি। আরিফাকে ওর মা নাজমা বেগম লাল রঙের একটি শাড়ি পরিয়ে দিচ্ছে। আরিফার চোখের পানি শুকিয়ে গেছে। ও আয়নার সামনে একটা জ্যান্ত লাশের মতো বসে আছে। মারে, তুই কাঁদিস না মা। তোর বাবার দিকে তাকিয়ে তুই এই বিয়েটা মেনে নে। ফাহাদ অনেক বড় লোক, তুই সুখে থাকবি। সুখ? মা, তুমি আমার গলাটা টিপে মেরে ফেলো না কেন? জ্যান্ত অবস্থায় আমাকে কেন কবরে পাঠাচ্ছ? আমি আরাফকে ছাড়া এক মুহূর্ত সুখে থাকতে পারবো না মা। আমার শুধু আরাফের কথা মনে পড়ছে। শফিকুর রহমান লাঠিতে ভর দিয়ে কাঁপতে কাঁপতে মেয়ের রুমে আসলেন। শফিকুর রহমান ফ্লোরে বসে আরিফার পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, আমাকে মাফ করে দাও মা। আমার সম্মানের জন্য আজ তোর জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে। আমি একটা স্বার্থপর বাবা। তুই আমাকে বিষ খাইয়ে মেরে ফেল মা, তাও তুই এই জানোয়ারটাকে বিয়ে করিস না। আরিফা দ্রুত ফ্লোরে বসে বাবাকে জড়িয়ে ধরলো। আরিফা হু হু করে কেঁদে উঠে বলল, আপু, তুমি সব কি বলছো? তোমার জন্য আমি 1000 বার মরতে রাজি আছি। তুমি শুধু আমার জন্য দোয়া করো আপু, আমি যেন তাড়াতাড়ি মরে যাই। ফাহাদের সাথে আমি আর বাঁচতে পারবো না। আপু, ফাহাদ ভাই কাজে নিয়ে চলে এসেছে, তোকে ড্রয়িং রুমে ডাকছে। রুদ্রের কথা শুনে আরিফার পুরো শরীর কেঁপে উঠল। আরিফা চোখ বন্ধ করে আরাফের মুখটা মনে করলো। আরিফা মনে মনে বলল, আমাকে ক্ষমা করে দিও আরাফ, তোমার সিনিয়র বউ আজীবনের জন্য অন্যের হয়ে যাচ্ছে। তুমি আমাকে ভুলে যেও। আরিফাকে ধরাধরি করে ড্রয়িং রুমে নিয়ে আসা হলো। ড্রয়িং রুমের সোফায় ফাহাদ নবাবের মতো পা তুলে বসে আছে। কাজী সাহেব কাবিননামা নিয়ে রেডি। ফাহাদ আরিফাকে লাল শাড়িতে দেখে শয়তানের মতো হেসে বলল, ওয়াও, আমার হবু বউকে তো একদম বড়ির মতো লাগছে। আঙ্কেল, আর দেরি কিসের? কাজী সাহেব বিয়েটা তাড়াতাড়ি করিয়ে দেন, আমার তো সইছে না। মা আরিফা, ফাহাদ সাহেবের সাথে 5 লক্ষ টাকা দিনমোহরে তোমার বিয়ে ঠিক হয়েছে। তুমি কি রাজি আছো? আরিফার গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছে না। ওর চোখ দিয়ে শুধু অনবরত পানি পড়ছে। ফাহাদ ধমক দিয়ে বলল, কি হলো আরিফা, চুপ করে আছো কেন? ভুলে যেও না তোমার বাবার ছবিগুলো কিন্তু আমার ফোনের একটা ক্লিকেই ভাইরাল হয়ে যাবে। বলো আলহামদুলিল্লাহ কবুল। আরিফা বাবার দিকে তাকালো। শফিকুর রহমান চোখ বন্ধ করে অঝরে কাঁদছেন। আরিফা কাঁপা কাঁপা ঠোঁটে বলতে যাবে, ঠিক সেই মুহূর্তে বিকট শব্দে ড্রয়িং রুমের মেইন দরজাটা ভেঙে ফ্লোরে পড়ে গেল। সবাই চমকে দরজার দিকে তাকালো। ফাহাদ লাফ দিয়ে উঠে দাঁড়ালো। দরজার সামনে দাঁড়িয়ে আছে আরাফ মির্জা। পরনে কুচকুচে কালো রঙের 3-piece স্যুট, চোখে রে-ব্যান গ্লাস। আরাফের পেছনে রাইহান আর 1 ডজন আর্মড পুলিশ ফোর্স। আরাফের চেহারায় এমন একটা রুক্ষ আর ভয়ঙ্কর গাম্ভীর্য যে ড্রয়িং রুমের তাপমাত্রা যেন নিমেষেই শূন্যের নিচে নেমে গেল। কার এত বড় সাহস যে অন্যের বউকে কবুল পড়ানোর চেষ্টা করছে? আরাফের গলার আওয়াজে পুরো বাড়িটা যেন কেঁপে উঠল। আরিফা আরাফকে দেখে স্তব্ধ হয়ে গেল। আরিফার চোখ বড় বড় হয়ে গেল। আরাফ ধীরে ধীরে হেঁটে ঘরের মাঝখানে এসে দাঁড়ালো। চশমাটা খুলে ফাহাদের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, কি মিস্টার ফাহাদ, অন্যের বউয়ের দিকে নজর দেওয়ার বদভ্যাসটা আপনার এখনো গেল না? আরাফ, তুই এখানে কি করছিস? পুলিশ নিয়ে আমার পার্সোনাল ফাংশনে ঢুকার সাহস তুই পেলি কই থেকে? অফিসার, ওকে বের করে দিন এখান থেকে। শাট আপ ফারাদ, পুলিশ তোমাকে বের করে দিতে আসে নাই, পুলিশ তোমাকে অ্যারেস্ট করতে এসেছে। অ্যারেস্ট? আমি কি করেছি আঙ্কেল? এই ছেলেটাকে, গুন্ডাকে, এই ছোট লোক গুন্ডাকে আপনারা ঘরে ঢুকতে দিলেন কিভাবে? আরাফ
এক লাঠিতে মাঝখানের সেন্টার টেবিলটা উল্টে ফেলে দিল। কাজী সাহেব ভয়ে এক কোণায় সিটিয়ে গেলেন। আরাফ ফাহাদের কলার চেপে ধরে শূন্যে তুলে ফেললো। তুই আমাকে ছোট লোক বলছিস শহরের বাচ্চা? তুই নিজে কত বড় ছোট লোক সেটা আমি আজ সবাইকে দেখাবো। আরাফ ফাহাদকে সজোরে ফ্লোরে আছাড় মারলো। ফাহাদের মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসলো। আরাফ পকেট থেকে ফাহাদের সেই ফোনটা বের করলো। আঙ্কেল, এই জানোয়ারটা আপনাদের যে ছবিগুলো দিয়ে ব্ল্যাকমেইল করছিল সেই ছবিগুলো ও আর কাউকে দেখাতে পারবে না, কারণ ওর ফোনের সব ডেটা আমি হ্যাক করে চিরতরে ডিলিট করে দিয়েছি। শফিকুর রহমান আর নাজমা বেগম অবাক হয়ে আরাফের দিকে তাকিয়ে রইলেন। ফাহাদ ফ্লোর থেকে কোনো মতে উঠে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে বলল, তুই আমার ফোন হ্যাক করেছিস? আমি ওটা ছাড়বো না আরিফা, তুই ওর কথা বিশ্বাস করিস না। আমি এখনো ছবিগুলো। আরাফ ফাহাদের মুখে সজোরে আর একটা ঘুষি মারলো। ফাহাদ ছিটকে গিয়ে দেওয়ালের সাথে বাড়ি খেলো। আরাফ রাইহানের দিকে ইশারা করলো। ফাহাদ রহমান সাইবার ক্রাইম, ব্ল্যাকমেইলিং আর অন্যের স্ত্রী জোরপূর্বক বিয়ে করার অপরাধে আপনাকে অ্যারেস্ট করা হলো। কনস্টেবল, ওকে হাতকড়া পরাও। পুলিশ সাথে সাথে ফাহাদকে হাতকড়া পরিয়ে দিল। ফাহাদ চিৎকার করতে করতে বলল, অন্যের স্ত্রী মানে? আরিফাকে আমি বিয়ে করতে এসেছি, ও অন্যের স্ত্রী কবে হলো? ও আজ থেকে 6 মাস আগে আমার স্ত্রী হয়েছে। আরাফের কথা শুনে শফিকুর রহমান, নাজমা বেগম, রুদ্র আর কাজী সাহেব সবার চোখ কপালে উঠে গেল। শফিকুর রহমান কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, এসব তুমি কি বলছো বাবা? আরিফা তোমার স্ত্রী? কিন্তু আরিফা তো আমাদের কিছুই বলে নাই, আর তুমি তো অনেক ছোট ওর থেকে। আরাফ পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে শফিকুর রহমানের সামনে মেলে ধরলো। এই দেখেন আঙ্কেল, আমাদের কোর্ট ম্যারেজের কাবিননামা। বস্তিতে একবার লোকাল গুন্ডারা আরিফাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, আমি ওকে বাঁচিয়েছিলাম, কিন্তু গুন্ডারা ওর সম্মান নষ্ট করার হুমকি দিয়েছিল। সেদিন রাতের বেলা কাজী ডেকে আমি ওকে বিয়ে করে নিজের স্ত্রীর সম্মান দিয়েছিলাম। বয়সে আমি 19 হতে পারি, কিন্তু নিজের স্ত্রীর সম্মান কিভাবে বাঁচাতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। কাবিননামা দেখে শফিকুর রহমান ফ্লোরে বসে পড়লেন। তিনি লজ্জায় আর অপরাধ বোধে আরাফের সামনে হাত জোড় করে বললেন, আমাকে মাফ করে দাও বাবা, আমার সমাজ আর টাকার অহংকার অন্ধ হয়ে গেছিলাম। তুমি বয়সে ছোট হতে পারো, কিন্তু তোমার মনটা অনেক বড়। আমার মেয়ের জীবনটা তুমি বাঁচালে। আঙ্কেল প্লিজ, আপনি আমার বাবার বয়সী, আপনি হাত জোর করবেন না, আমি তো আপনার ছেলের মতো। পুলিশ ফাহাদকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে গেল। ড্রয়িং রুমে এখন শুধু পিনপতন নীরবতা। আরাফ আস্তে আস্তে ঘুরে আরিফার দিকে তাকালো। আরিফা ফ্লোরে বসে দুই হাঁটুতে মুখ গুজে কাঁদছে। আরাফ ধীরে ধীরে আরিফার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসলো। ম্যাম, এখনো কি আমাকে ফালতু পিচ্ছি ছেলে মনে হয়? আরিফা মুখ তুলে আরাফের দিকে তাকালো। আরিফার চোখ দুটো কান্নায় ফুলে লাল হয়ে আছে। আরিফা হঠাৎ আরাফের বুকে ঝাঁপিয়ে পড়ে আরাফকে শক্ত করে জড়িয়ে ধরলো। আরিফা বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে উঠে বলল, আমাকে মাফ করে দাও আরাফ, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। তুমি আমাকে অনেক গালাগালি করো, আমাকে মারো, কিন্তু আমাকে দূরে সরিয়ে দিও না। আমি তোমাকে ছাড়া মরে যাবো আরাফ। আরাফ এক হাত দিয়ে আরিফার কোমর জড়িয়ে ধরে অন্য হাত দিয়ে ওর মাথার চুলে বিলি কেটে দিতে লাগলো। আরাফের নিজের চোখ দিয়েও পানি গড়িয়ে পড়লো। পাগল বউ একটা, আপনি আমার ভালোর জন্যই তো এত বড় স্যাক্রিফাইস করতে যাচ্ছিলেন, আমি কি সেটা বুঝি না? আর আপনি আমাকে দূরে সরিয়ে দেওয়ার কথা বলছেন? এই আরাফ মির্জার বুকের ভেতর থেকে বের হওয়ার রাস্তা তো আমি অনেক আগেই বন্ধ করে দিয়েছি। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম রে। আমি ভেবেছিলাম তুই আমাকে সত্যি সত্যি ভুল বুঝে চলে গেছিস। তুই আবার আমাকে তুই করে বলছেন? কত বড় সাহস আপনার! আমি আপনার জীবন বাঁচালাম আর আপনি আমাকে তুই করে বলছেন? আরিফা আরাফের কথায় খিলখিল করে হেসে উঠল। আরিফা আরাফের বুকে আলতো করে একটা কিল মেরে মুখ লুকিয়ে ফেলল। শফিকুর রহমান আর নাজমা বেগম দূর থেকে ওদের ভালোবাসা দেখে মুচকি হাসতে লাগলেন। পরিবারের সব বাধা আর ভুল বোঝাবুঝির পাহাড় পার করে আরাফ আর আরিফার ভালোবাসা আজ নতুন পরিপূর্ণতা পেল। ফাহাদকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর শফিকুর রহমানের ড্রয়িং রুমে এক আবেগঘন পরিবেশ তৈরি হলো। শফিকুর রহমান আরাফের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে কান্না জড়িত কণ্ঠে বললেন, বাবা আরাফ, তুমি আজ আমার ওপর যে
উপকার করলে তা আমি সারা জীবনেও শোধ করতে পারবো না। আমার মেয়েটাকে তুমি নিজের স্ত্রীর মর্যাদা দিয়েছো, ওকে নতুন জীবন দিয়েছো। আমি তোমাদের এই সম্পর্ক মন থেকে মেনে নিলাম বাবা। বাবা, আমরা তোমাকে ফালতু মেকানিক ভেবে কত অপমান করেছি, তুমি কিছু মনে করো না বাবা, আমাদের ক্ষমা করে দিও। আন্টি প্লিজ, আপনারা এসব বলে আমাকে আর লজ্জিত করবেন না। আমি আপনাদের ছেলের মতো। আরিফা আমার স্ত্রী, ওর সম্মান বাঁচানো আমার সবচেয়ে বড় দায়িত্ব। আপনারা শুধু আমাদের দোয়া করবেন। আরিফা এক দৃষ্টিতে আরাফের দিকে তাকিয়ে আছে। ওর চোখের কোণে এখনো পানি জমে আছে, কিন্তু ঠোঁটে এক অদ্ভুত প্রশান্তির হাসি। আরাফ আরিফার দিকে তাকিয়ে চোখ টিপ মারল। আরিফা লজ্জায় মাথা নিচু করে নিল। রুদ্র দৌড়ে এসে আরাফকে জড়িয়ে ধরে বলল, দুলা ভাই, আমি তো আপনাকে বস্তির গুন্ডে ভেবেছিলাম। আপনি তো দেখি পুরা গ্যাংস্টার। ফাহাদের মতো একদম হাওয়ায় টাইম করে দিলেন। আরাফ রুদ্রের পিঠে থাপ্পড় মেরে হাসতে হাসতে বলল, তোর বোনকে যে কাঁদাবে তার হাওয়া তো আমি টাইট করবই। এখন বল, তোর আপুকে কি আমি আজকেই আমার সাথে নিয়ে যেতে পারি? হ্যাঁ বাবা, অবশ্যই। বউ তো এখন তোমারই, তুমি ওকে আজই নিজের বাড়িতে নিয়ে যাও। শুধু মেয়েটাকে একটু দেখে রেখো বাবা, ও খুব অভিমানী। আঙ্কেল, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার মেয়েকে আমি রানীর মতো রাখবো। বিদায় বেলা ঘনিয়ে আসলো। আরিফা ওর বাবা মা আর ভাইকে জড়িয়ে ধরে অনেক কাঁদলো। আরাফ আরিফার চোখের পানি নিজের হাতে মুছে দিয়ে ওকে গাড়িতে তুলে নিল। আরাফের কালো মার্সিডিজ গাড়িটা মির্জা ম্যানশনের দিকে ছুটতে লাগলো। গাড়ির ভেতর পিন পতন নীরবতা। আরিফা এক দৃষ্টিতে জানালার বাইরে তাকিয়ে আছে। আরাফ আরিফার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে আলতো করে চাপ দিয়ে বলল, কি ভাবছেন ম্যাম? এখনো কি আমাকে ফালতু পিচ্চি ছেলে মনে হচ্ছে? আরিফা আরাফের দিকে তাকিয়ে মুখটা একটু গম্ভীর করে বলল, তুই এত বড় একটা সত্যি আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলি আরাফ? তুই যে মির্জা গ্রুপের মালিক, এত কোটি টাকার মালিক, সেটা আমাকে একবারও বলিসনি কেন? আমি তো তোকে বস্তির গরিব ছেলে ভেবে কতটা কষ্ট পেয়েছি। কারণ আমি গরিব ছিলাম বলেই তো আপনি আমার খাঁটি ভালোবাসাটা দেখতে পেরেছিলেন। আমি যদি প্রথমেই বলতাম আমি কোটিপতি আরাফ মির্জা, তাহলে আপনি হয়তো ভাবতেন আমি ফাহাদের মতোই অহংকারী। তাছাড়া আমি তো আমার বাবার ওই অহংকার আর টাকার গর্ব ছেড়ে চলেই গিয়েছিলাম। আপনার জন্যই তো আমি আবার এই কোটিপতি আরাফের রূপ ধারণ করেছি। কিন্তু তাই বলে তুই এতদিন আমাকে মিথ্যা বলবি? জানিস তোকে ওই থানা থেকে পুলিশ নিয়ে যাওয়ার পর আমি কতটা পাগল হয়ে গেছিলাম। তুই কেন বুঝিসনি আরাফ? তোর টাকা আমার দরকার নেই, আমি শুধু তোকে চেয়েছিলাম। আরিফার গলা ভারী হয়ে আসলো। আরাফ আরিফাকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে ওর কপালে চুমু খেয়ে ফিসফিস করে বলল, আমি জানি আমার সিনিয়র বউ আমাকে কতটা ভালোবাসে। আমি তো আপনাকে কষ্ট দিতে চাইনি। আমি শুধু চেয়েছিলাম ওই ফাহাদের মতো জানোয়ারদের হাত থেকে আপনাকে এমনভাবে রক্ষা করতে যেন কেউ আর কখনো আপনার দিকে আঙুল তুলতে না পারে। এবার আমাকে ক্ষমা করে দাও না বউ। আরাফের মুখে বউ ডাক শুনে আরিফার সব অভিমান বলে পানি হয়ে গেল। আরিফা আরাফের বুকে মুখ লুকিয়ে গভীর আবেগে বলল, তুই খুব পাজি একটা ছেলে। এত ছোট বয়সে এত ভালোবাসা কোথা থেকে শিখলে তুমি? তুমি আমাকে এতটা ভালোবাসো যে আমি মাঝে মধ্যে ভয় পেয়ে যাই যদি তোমাকে কখনো হারিয়ে ফেলি। হারানোর কথা আর কখনো মুখে আনবেন না। আমি আপনাকে ছাড়ার জন্য ধরি নাই। গাড়ি এসে মির্জা ম্যানশনের বিশাল গেট দিয়ে ভেতরে প্রবেশ করলো। ম্যানশনের রাজকীয় সৌন্দর্য দেখে আরিফা একটু ঘাবড়ে গেল। গাড়ি থেকে নামার পর আরাফ আরিফার হাত শক্ত করে ধরে রাখলো। আরাফ, আমার খুব ভয় করছে। তোমার পরিবার কি আমাকে মেনে নেবে? আমি তো তোমার চেয়ে বয়সে অনেক বড়। তোমার বাবা যদি আমাকে অপমান করেন? আপনি আরাফ মির্জার স্ত্রী, আপনাকে অপমান করার সাহস এই দুনিয়ায় কারো নাই। আমি আছি তো, আপনি শুধু আমার হাতটা শক্ত করে ধরে রাখবেন। আরাফ আরিফাকে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো। ড্রয়িং রুমে আরাফের বাবা সিকান্দার মির্জা আর সৎমা লুবনা বসেছিলেন। আরাফকে লাল শাড়ি পরা একটা মেয়ের হাত ধরে ঢুকতে দেখে দুজনেই অবাক হয়ে গেলেন। সিকান্দার মির্জা ভ্রুকুচকে রেগে উঠে দাঁড়িয়ে বললেন, আরাফ, এসব কি? তুই এই মেয়েকে কোথা থেকে ধরে এনেছিস? হ্যাঁ, আর ওই লাল শাড়ি পরে আছে কেন? বাবা, ইনি আরিফা, আমার স্ত্রী। আজ থেকে 6 মাস আগে আমাদের বিয়ে হয়েছে। আজ আমি ওকে ওর বাসা থেকে নিজের বাড়িতে নিয়ে এসেছি।
আরাফের কথা শুনে সিকান্দার মির্জা আর লোবানার চোখ কপালে উঠে গেল। লোবানা ব্যঙ্গ করে হেসে বলল, স্ত্রী? তুই পাগল হয়েছিস আরা? এই মেয়েটাকে তো দেখলে মনে হয় তোর চেয়ে বয়সে 5-6 বছরের বড়। এই বুড়ি মেয়েটাকে তুই বিয়ে করেছিস? মির্জা বংশের উত্তরাধিকারী একটা বয়স্ক মেয়েকে বিয়ে করে ঘরে এনেছে? ছি, সমাজে আমরা মুখ দেখাবো কি করে? লোবানার কথা শুনে আরিফার চোখ অপমানে জলে ভরে উঠল। আরিফা মাথা নিচু করে নিল, কিন্তু আরাফের চোখ মুহূর্তের মধ্যে আগুনে লাল হয়ে গেল। আরাফ রাগে চিৎকার করে বলল, শাট আপ, জাস্ট শাট আপ লুবনা বেগম। খবরদার আমার বউকে নিয়ে আর একটাও ফালতু কথা বলবেন না। ও আমার চেয়ে বয়সে বড়, তাতে আপনাদের কি? বিয়ে আমি করেছি, সংসার আমি করব, সমাজ আপনাদের চুলকানি দিতে আসবে না। হ্যাঁ আরাপ, তুই লুবানার সাথে কিভাবে কথা বলছিস? হ্যাঁ, ও তোর মা, আর ও তো ঠিকই বলেছে, এই মেয়েটার বয়স তোর চেয়ে বেশি। আর ওকে তো দেখে মনে হচ্ছে কোনো মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে। হ্যাঁ, তুই মির্জা গ্রুপের এমডি হয়ে এমন একটা ফালতু মেয়েকে বিয়ে করলি? আমি এই বিয়ে মানি না, মানি না। সিকান্দার মির্জার কথায় আরাফ রেগে সেন্টার টেবিলের ওপর রাখা একটা দামি কাচের ফুলদানি সজোরে ফ্লোরে আছাড় মেরে ভেঙে ফেলল। সবাই চমকে উঠল। আরাফ আঙ্গুল উঁচিয়ে গর্জন করে বলল, মানতে আমি আপনাদের বলিও নাই। আপনাদের এই টাকার অহংকার আর মিথ্যা আভিজাত্য আমার দরকার নাই। আমি যখন বস্তিতে ফালতু মেকানিক হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতাম, তখন এই আরিফাই আমাকে বুকে টেনে নিয়েছিল। আপনাদের এই কোটি টাকা আমাকে যে শান্তি দিতে পারে নাই, আরিফার একটু ছোঁয়া আমাকে তার চেয়ে 1000 গুণ বেশি শান্তি দিয়েছে। আরাফ আরিফার হাত ধরে দরজার দিকে পা বাড়িয়ে রেগে বলল, আপনারা যদি আমার বউকে সম্মান দিতে না পারেন, তাহলে এই মির্জা ম্যানশন আর আপনাদের কোম্পানির এমডি পদ আপনারা আপনাদের কাছেই রাখেন। আমি চললাম। আমার বউকে আমি রাস্তায় চা বেচে হলেও রানীর মতো রাখতে পারবো। চলেন আরিফা। আরাফ সত্যি সত্যি আরিফাকে নিয়ে বেরিয়ে যাচ্ছিল। সিকান্দার মির্জা বুঝতে পারলেন ছেলে এবার সত্যি সত্যি সব ছেড়ে চলে যাবে। উনি দৌড়ে এসে আরাফের রাস্তা আটকে দাঁড়িয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, দাঁড়া আরাপ, যাস না বাবা, তুই দাঁড়া। তুই তো জানিস আমি তোকে কতটা ভালোবাসি। তুই অভিমান করে বস্তিতে চলে যাওয়ার পর এই বাড়িটা একদম শ্মশান হয়ে গেছিল। হ্যাঁ, তুই যা বলবি আমি তাই মেনে নেব বাবা। তবু প্লিজ এ বাড়ি ছেড়ে যাস না। তাহলে আমার বউয়ের কাছে ক্ষমা চান। ওনার সম্মানে বাড়িতে সবার উপরে থাকতে হবে। আরিফা এতক্ষণ চুপ ছিল। এবার আরিফার সামনে এগিয়ে গিয়ে সিকান্দার মির্জার হাত দুটো ধরে অত্যন্ত বিনয়ের সাথে বলল, আঙ্কেল, আপনি প্লিজ আরাফের কথায় কিছু মনে করবেন না। ও একটু বেশিই রাগী, কিন্তু ওর মনটা অনেক পরিষ্কার। আমি হয়তো বয়সে ওর চেয়ে বড়, হয়তো আপনাদের মতো এত ধনী নই, কিন্তু আমি আপনার ছেলেকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমি কথা দিচ্ছি, আমার জন্য আপনাদের পরিবারের সম্মানে কখনো কোনো আঁচড় লাগবে না। আরিফার এত সুন্দর আর গোছানো কথা শুনে সিকান্দার মির্জা অবাক হয়ে গেলেন। উনি বুঝতে পারলেন মেয়েটার বয়স বেশি হলেও সে অনেক ম্যাচিওর্ড আর বুদ্ধিমতী। সিকান্দার মির্জা আরিফার মাথায় হাত রেখে মুচকি হেসে বললেন, মারে, আমার ছেলেটা সেই ছোট্টবেলা থেকে অনেক জেদি আর বখাটে। ওকে সামলানো অনেক কঠিন, কিন্তু তোমার কথা শুনে বুঝলাম আল্লাহ ওর জন্য একদম সঠিক জীবন সঙ্গী পাঠিয়েছে। তোমার মতো ধৈর্যশীল আর বুদ্ধিমতী মেয়ে আমার এই পাগল ছেলেকে সামলাতে পারবে। আমি তোমাদের এই বিয়ে মন থেকে মেনে নিলাম মা, মন থেকে মেনে নিলাম। সিকান্দার মির্জার কথা শুনে আরাফ আর আরিফার মুখে হাসি ফুটে উঠল। লোবনা রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে গেল। সিকান্দার মির্জা কাজের লোকদের ডেকে পুরো বাড়ি সাজাতে বললেন আর আরিফাকে আরাফের রুমে নিয়ে যেতে বললেন। রাত 11টা। আরাফের বিশাল বেডরুমটা লাল গোলাপ আর মোমবাতি দিয়ে রাজকীয়ভাবে সাজানো হয়েছে। আরিফা লাল শাড়ি পরে বিছানার মাঝখানে বসে আছে। ওর বুকটা ধুকপুক করছে। আজ তো ওদের আসল বাসর রাত। একটু পর দরজার লক খোলার শব্দ হলো। আরাফ রুমে প্রবেশ করলো। আরাফকে হোয়াইট শার্ট আর ব্ল্যাক প্যান্টে এতটাই হ্যান্ডসাম লাগছিল যে আরিফা চোখ ফেরাতে পারলো না। আরাফ দরজা লক করে দিয়ে ধীর পায়ে আরিফার দিকে এগিয়ে আসলো। আরাফ বিছানায় বসে আরিফার বুকের সামনে থেকে শাড়ির আঁচলটা সরিয়ে দিল।
আরিফা লজ্জায় চোখ বন্ধ করে নিল। আরাফ আরিফার হাতটা নিজের হাতে নিয়ে আলতো করে একটা চুমু দিয়ে ফিসফিস করে বলল, আমার সিনিয়র বউটাকে আজ একদম লাল পরীর মতো লাগছে। এত সুন্দর কাউকে আমি জীবনেও দেখি নাই। একদম ফাজলামি করবা না। আমি জানি আমাকে কেমন লাগছে। তুমি আমাকে এতটা ভালোবাসতে পারো আমি কখনো ভাবতেও পারি নাই আরাফ। আমি আপনাকে কতটা ভালোবাসি সেটা তো আমি আজ সারা রাত ধরে প্রমাণ করব। তবে তার আগে আপনার একটা শাস্তি পাওনা আছে ম্যাম। শাস্তির কথা শুনে আরিফা চমকে চোখ খুলল। শাস্তি? কিসের শাস্তি? আমি আবার কি করলাম? ভুলে গেলেন আজ দুপুরে কে আমাকে তুই করে বলেছিল? আমি বলেছিলাম না এর শাস্তি আপনাকে পেতেই হবে? আরে ওটা তো আমি আবেগের বশে। আরিফা কথা শেষ করার আগেই আরাফ এক ঝটকায় আরিফাকে বিছানায় ফেলে ওর উপর ঝুঁকে পড়ল। আরাফ আরিফার দুই হাত ভাতার ওপর চেপে ধরে দুষ্টুমি করে হাসতে হাসতে বলল, আবেগের বশে বলছেন তাই না? এখন আমি আপনাকে এমন আবেগ দেখাবো যে আপনি তুই বলা তো দূরের কথা, নিজের নামটাও ভুলে যাবেন। আরাফ আরিফার ঠোঁটে একটা গভীর কিস করলো। আরিফা প্রথমে একটু বাধা দেওয়ার চেষ্টা করলেও পরক্ষণেই আরাফের বুকে হাত রেখে ওর ভালোবাসায় সাড়া দিল। আরাফের চুম্বনে এক অদ্ভুত শিহরণ ছিল যা আরিফাকে মাতাল করে দিচ্ছিল। অনেকক্ষণ পর আরাফ আরিফাকে ছেড়ে দিয়ে ওর মুখের দিকে তাকিয়ে মুচকি হাসলো। আরিফা হাঁপাতে হাঁপাতে লজ্জায় মুখ লাল করে বলল, তুমি আসলে একটা ফাজিল, এত অসভ্য তুমি। ছাড়ো আমাকে। ছাড়বো না, আজ সারা রাত ছাড়বো না। আরাফ পকেট থেকে একটা ছোট ভেলভেটের বক্স বের করলো। বক্সটা খুলে আরিফার সামনে ধরলো। বক্সের ভেতর একটা অসম্ভব সুন্দর হীরার আংটি ঝিকমিক করছে। আরাফ বিছানা থেকে নেমে হাঁটু গেড়ে বসে আরিফার হাতটা নিজের হাতে নিল। আমি জানি আমাদের বয়স মিল নাই, আমাদের সমাজ মিল নাই, কিন্তু আমাদের হৃদয় এক। আপনি আমাকে সেই সময় আপন করে নিয়েছিলেন যখন আমি শূন্য ছিলাম। আপনার ওই রাগ, ওই শাসন, ওই বকাঝকা আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। আমি প্রমিস করছি আরিফা, সারা জীবন আমি আপনার এই মিষ্টি শাসন মাথা পেতে নিব। আপনি কি এই পাগল আরাফ মির্জা সারা জীবনের সিনিয়র বউ হতে রাজি আছেন? আরাফের এই রোমান্টিক প্রপোজ শুনে আরিফার চোখ দিয়ে খুশির জল গড়িয়ে পড়ল। আরিফা আরাফের হাতে হাত রেখে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি রাজি, 1000 বার রাজি। তুই 19 বছরের পিচ্চি মেকানিক হোস বা কোটিপতি আরাফ মির্জা, তুই সব সময় আমার ওই রাগী হাজবেন্ড হয়েই থাকবি। আমি তোকে ছাড়া এক মুহূর্ত বাঁচবো না রে আরাফ। আরাফ আরিফার অনামিকায় আংটিটা পরিয়ে দিয়ে ওর হাতে একটা গভীর চুমু খেলো। আরিফাও নিজের পাশ থেকে একটা সুন্দর ব্র্যান্ডের ঘড়ি বের করলো। আরিফা আরাফকে ঘড়িটা পরিয়ে দিয়ে ওর বুকে হাত রেখে বলল, সময় যেমন কখনো থেমে থাকে না, তেমনি আমাদের সম্পর্কও যেন ভালোবাসা আর বিশ্বাসে এগিয়ে চলে। এই ঘড়িটা তোমার জন্য, যাতে প্রতি মুহূর্তে আমার ভালোবাসার কথা তোমার মনে পড়ে। আপনার ভালোবাসার কথা মনে করার জন্য আমার কোনো ঘড়ি লাগবে না ম্যাম, আপনি শুধু আমাকে একটু আদর করতে দেন। আরাফ কথাগুলো বলেই আরিফাকে আবার বিছানায় শুইয়ে দিল। আরিফার ঘাড়ে মুখ গুজে আরাফ ভালোবাসার পরশ বুলিয়ে দিতে লাগলো। আরিফা আরাফের চুলে হাত বুলিয়ে দিয়ে চোখ বন্ধ করে নিল। সব বাধা, সব অভিমান আর ষড়যন্ত্রের জাল ছিন্ন করে পিচ্ছি গরিব ছেলে আর তার সিনিয়র বউয়ের ভালোবাসা আজ এক নতুন পূর্ণতা পেল। ওদের এই পবিত্র সম্পর্কের কাছে বয়সের ব্যবধান আর সমাজের অহংকার চিরদিনের জন্য হার মানল।